नमस्कार बंधुरा बेंगली स्टोरी हाबे सकलके आरो एकबार स्वागत जानाई। बंधुरा आगेर दिने आमी आपनादेर साथे पाठ करे शुनिয়েছিলাম आशापूर्णा देवीर ছাড়পত্র उपन्यासটির प्रथम पर्व। आजके निये एसेछि आशापूर्णा देवीर ছাড়পত্র उपन्यासेर द्वितीय पर्व। शुनते थाकुन, संगे थाकुन बेंगली स्टोरी हाब। भालो लागले लाइक शेयर कमेंट करबेन अवश्यई। शुरू करछि आजकेर उपन्यास आशापूर्णा देवीर आबार घटल पुनरावृत्ति। बारे बारेई घटते थाकलो। के एक सर्वनाशा बुनो जेद चेपेছে সৌরিশের। সুচেতাকে সে ভালোবাসার পরীক্ষায় জয়ী করে ছাড়বেই। যাকে সুচেতা ভালোবাসবে তাকে যেন তার সমস্ত দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সমেতই ভালোবাসতে পারে। যে মুহূর্তে সুচেতার এই ছুচিবাই যাবে সেই মুহূর্ত থেকেই তুচ্ছ এই অভ্যাসটাকে চিরতরে ত্যাগ করবে সৌরেশ বিনা প্রতিজ্ঞায় বিনা শপথে। ত্যাগ করা সৌরিশের কাছে কিছুই নয়, তাই বলে সুচেতার ভালোবাসা হারাবার ভয়ে ত্যাগ করবে না, কিছুতেই না। দ্বিতীয়বার যেদিন এই নাটকের পুনরাভিনয় ঘটল সেই দিনের কথা স্পষ্ট মনে আছে দুজনের। এবারে আর ভূতাহতের মতো পালিয়ে যায়নি সুচেতা। খাটের বাজুটা মুঠোয় চেপে ঠিক কাঠের মতো কঠিন হয়ে গিয়েছিল। চোয়ালের পেশিগুলো আরও কঠিন আরও কঠোর। আবারও তুমি? প্রথমে শুধু এই কথাটুকুই বলতে পেরেছিল সুচেতা। সেদিন আর কথার বৈকল্য ঘটেনি সৌরিশের, তাই টুপিটা রেখে রেখে কৌচে বসে পড়ে টাইটা খুলতে খুলতে অলসভাবে বলেছিল, ওই কথাটাই আমিও ব্যবহার করতে পারি। আবার তুমি বিচলিত হচ্ছ? সুচেতা তীক্ষ্ণ কটু কণ্ঠে চিৎকার করে উঠল, ও বিচলিত হব না। তুমি তাহলে সংকল্প করেছ এইভাবেই চালিয়ে যাবে? ইউ আর রাইট। মাথা ঝুঁকিয়ে একটু কায়দার ভঙ্গি করে বলে সৌরিশ। ঠিক বলেছ, যতদিন না তুমি তোমার ছেলে মানুষই ছাড়বে। ছেলে মানুষই না তো কি? সৌরিশ পা দুটো টান টান করে বসে একটা হাই তুলে বলে, আমি তো একে ছেলে মানুষই ছাড়া আর কিছুই ভাবতে পারি না। স্বামীর মাতলামি স্ত্রীর পক্ষে বিরক্তিকর হলে সেটা হলো ছেলে মানুষই। সাপিনীর মতো ফুঁসতে থাকে সুচেতা। লজ্জা করে না নিজের নীচতা শুধু কথার কায়দা দিয়ে ঢাকতে চেষ্টা করতে? লজ্জা আমার এতে করছে না সুচেতা। সৌরেশ উঠে দাঁড়িয়ে বলে, লজ্জা করছে তোমার সহ্য শক্তির ওজন দেখে। কই আমি তো কোনো কিছুতে এত বিচলিত হই না। তুমি আবার বিচলিত হবে কিসে? তোমার বিচলিত হবার কি কারণ ঘটেছে? বিস্ময় প্রকাশ না করে পারে না সুচেতা। সৌরেশ ঘর ছেড়ে বেরোবার মুখে ঘুরে দাঁড়িয়ে বলে, হবার ইচ্ছে হলে কি বিচলিত হবার কারণের অভাব থাকে সুচেতা দেবী? এই যে তুমি তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর চাঁপার কলির মতো আঙুলের ডগাগুলো টকটকে একটা লাল রঙে ছুপিয়ে রেখে দাও। এই যে তোমার এই সুন্দর মসৃণ ঘাড়ের ওপর কলসির বীরের মতো উঁচু খটখটে কুৎসিত একটা খোঁপা বাঁধো। এই যে তোমার মাখনের মতো মোলায়েম লোভনীয় পিঠ আর পাঁজরের প্রায় সবটুকুই রাজ্যশুদ্ধ লোকের সামনে মেলে ধরে উদ্যত ভঙ্গিতে ঘুরে বেড়াও। ইচ্ছে করলে কি আমি এসবে বিচলিত হতে পারতুম না? কিন্তু হই না। চমৎকার। বিরক্তিতে মুখটা সিঁটিয়ে তুলল সুচেতা। মহানুভবতার শেষ নেই তোমার। কিন্তু এই সবগুলো বোধ হয় একা সুচেতা মিত্তিরই করে। ও তাই কি বলেছি? আর যে করে করুক, সুচেতা মিত্তি করলে আমার বিচলিত হবার দাবি আছে তাই বলছি। নইলে মাতাল কি একা সৌরিশ মিত্তিরই হয়? ওহ, তোমার যুক্তি শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে সাজের আধুনিকতা তোমার কাছে মাতলামির সামিল কি গো? বরং বলো বেশি। যারা মদ খেয়ে যাতা করে তাদের তো তবু বোঝা যায়, কিন্তু যারা মদ না খেয়ে সেটা করে, আচ্ছা তাদের কাজের কি নাম দেয়া যায় বলো তো? রাজশেখর বসুর চলন্তিকায় নেই কোনো শব্দ? তুমি চুপ করবে? চুপ করেই তো থাকতে চাই গো। তুমি যে কথা বলাও, পাকস্থলিতে কোনো একটা উগ্র রসের প্রতিক্রিয়াজনিত লোক হাসানো আচরণের নাম হলো মাতলামি, কেমন? কিন্তু মর্মস্থলীর কোন রসের প্রতিক্রিয়ায় যদি ওই একই আচরণ ঘটতে থাকে তার নামকরণ কি হবে? কি হওয়া উচিত? निर्मल स्वच्छ हासिते फेटे पड़ेছিল সৌরেশ।
রাগ করে সেদিন খায়নি সুচেতা, কিন্তু সুচেতার এই রাগে যেন ষৌড়শের পরম কৌতুক। তাই শেষ পর্যন্ত সুচেতাকে টেনে তুলেছে, বলেছে থাক অনেক হয়েছে, সাজে আধুনিক হলেও তুমি এখনও আমার প্রপিতামহীর আমলে আছো। সেই রাগ করে না খাওয়া, বাড়তি ঘর থাকলে বোধহয় গোসা ঘরে গিয়েও ঢুকতে। চায়ের পেয়ালায় তুফান তোলা আর কাকে বলে। চলো চলো, বরং একটা সিনেমা দেখে আসা যাক। ভালো হোক রাবিশ হোক যা হোক, যেটা প্রথমে চোখে পড়বে, বাংলা ইংরাজি হিন্দি যাই হোক। তার আগে কিন্তু একটা ভালো রেস্তোরাঁয় ঢুকে কিছু খাওয়া, ওটাতে অবশ্যই যা হোক নয়, কি বলো? অদ্ভুত সপ্রতিভতা, অদ্ভুত হাসি। কি করে যে এত অপরাধী হয়েও এত সপ্রতিভ হতে পারে মানুষ, এটা সুচেতার বুদ্ধির অগম্য। শেষ অবধি সেই সিনেমায় নিয়ে গিয়ে ছাড়ল। রেস্তোরাঁয় ঢুকে খাওয়ানো বাদ গেল না, কিন্তু এ তো শুধু দ্বিতীয়বার, তারপরে আরও কতবার। সুচেতা কত রাখলো, কত চোখের জল ফেললো, কত অনশন ব্রত করলো, কতবার বাপের বাড়ি চলে গেল, কতবার কথা বন্ধ করে কলের পুতুলের মতো মৌন মুখে সংসার করতে লাগলো, কিন্তু পারল না সৌরেশকে শপথ করাতে মদ ছাড়াবার শপথ। ও খালি হাসে আর বলে, ছাড়বো, আগে তোমার ভূত ছাড়ুক। একদিন নিতান্ত একটা দুর্বলতার মুহূর্তে সেদিন নাকি মিনতি করেছিল সুচেতা। সেদিন শুধু সৌরিশ হাসেনি, সেদিন ঈষৎ বিমনা হয়ে গিয়েছিল। সেদিন বলেছিল, দোহাই তোমার সুচেতা, মিনতি করো না, ওতে আমি জোর হারিয়ে ফেলি। ওটা তোমাকে এত বেমানার লাগে যে হঠাৎ ভয় ভয় করে। তারপর এমন একটা অন্তরঙ্গ সুরে বলেছিল, আমার সেই পিস্তত দাদার কথা তোমায় বলেছিলাম সেদিন, মনে আছে? সেই বিপিনদা, সে বেচারার জন্য আমাকে এখন ঘন ঘন বাড়ি যেতে হচ্ছে আজকাল। ওটাও আর একটা কারণ হয়ে উঠেছে। তার মানে? ছিটকে উঠেছিল সুচেতা, মানে অতি প্রাঞ্জল। সৌরেশ একটু বিষণ্ণ হেসেছে, মানে পয়সার অভাবে নেশা করতে পায় না বেচারা, অথচ না পেরে ছটফটিয়ে মরে। বলতে গেলে এটা ওর আজীবনের নেশা। শুকনো শুকনো মুখখানায় আশার আলো জেলে কোর্টের বাইরে রাস্তার ধারে ঘোরাঘুরি করে, আর সুবিধে পেলেই আমায় ধরে। ভারী মায়া হয়, বুঝলে? সুচেতা সেদিন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। স্তব্ধতা ভাঙলে নিঃশ্বাস ফেলে বলেছিল, পৃথিবীতে এত লোক পয়সার অভাবে ভাত পাচ্ছে না, তাদের জন্য তোমার মায়া হয় না? একটা নেশাখোর লোক পয়সার অভাবে মদ পাচ্ছে না বলে তোমার মায়া হয়? হয় সুচেতা, যাদের ভাত জোটে না তাদের মুখের চেহারায় শুধু অভাবের স্বাক্ষর, কিন্তু এদের মুখের প্রতিটি রেখায় রেখায় অভাবের সঙ্গে সঙ্গে সারা জীবনের গ্লানির আর অনুশোচনার স্বাক্ষর। ওদের দেখলে শুধু দয়াই হয়, এদের দেখলে মমতা আসে, করুণা আসে। এতই যদি মমতায় প্রাণ উতলে ওঠে, 4টে টাকা ফেলে দিলেই পারো। তা হয় না সুচেতা, তাতে তার আত্মসম্মানে আঘাত লাগবে। আত্মসম্মান? সুচেতা ব্যঙ্গের হাসিতে ঘরের হাওয়া টুকরো টুকরো করে গিয়েছিল। এসব লোকের আত্মসম্মান বোধ হয়? থাকে বই কি সুচেতা, সেটা তুমি বুঝবে না। হার মানছি, স্বীকার করছি, বুঝবো না, বুঝতে চাইও না। কিন্তু বলছো তো তোমার দাদা হন তিনি, তার ছোট ভাইয়ের সঙ্গে বসে নেশা করতে তার আত্মসম্মানে বাঁধে না? এই দেখো মুশকিল। তা বাঁধতে যাবে কেন? বলেছি তো, এই বিদ্যায় তিনি আমাদের গুরু। অপূর্ব অপূর্ব, তাহলে তো গুরু দক্ষিণা দেওয়াই উচিত। শুধু ভাবছি আমার ভুলের খেসারতটা দেবে কে দিয়ে? না, সেদিনও বিচ্ছেদের মামলা তোলবার কথা ভাবেনি সুচেতা। সত্যি একদিনে দুদিনে সে কথা ভাববার মতো অতটাই কি পলকা প্রেম তার? সেদিন ওকে নিয়ে একটা লম্বা পাড়ি দিতে বেরিয়েছিল সৌরেশ, নিজে ড্রাইভ করে, মাইলের পর মাইল, শহরের সীমানা ছাড়িয়ে অনেক দূর দূরান্ত বেগে। শুধু মাঝে মাঝে রাশ একটু ঢিলে দিয়ে কথা, শোনো সুচেতা, গতিই হচ্ছে জীবনের সকল দুঃখের থেকে মুক্তি, চিন্তার গতি, সাহসের গতি। এমনকি গাড়ির এই গতিতেও মনটা অনেক ভালো হয়ে যায়। পরীক্ষা করে দেখো তুমি, দুরন্ত বেগে ছুটে চলো, দেখবে হয়তো যে ব্যাপারটাকে বিরাট একটা কিছু ভেবে দুঃখ পাচ্ছ, সেটা অনেক তুচ্ছ হয়ে গেছে। মন খারাপ হলে লোকে তীর্থভ্রমণে বেরোয়, তীর্থভ্রমণে পুত্রশোকের ভার পর্যন্ত হালকা হয়ে যায় শুনেছি। যায় কি? সে কি তীর্থে মাহাত্মে? না সুচেতা, গতির মাহাত্মে। তা সত্যি, সেদিন বেড়াতে বেড়াতে মনটা হঠাৎ আগের মতোই হালকা হয়ে গিয়েছিল সুচেতার। আর মনে পড়েছিল, না ভুল করেছি, ঠকেছি,
মাঠে নেমে পড়ে ঘাসের ওপর বেড়াতে বেড়াতে হঠাৎ আবিষ্কার করেছিল কি আশ্চর্য, এই তো সেই আমি আর সেই সৌরেশ, দুজনের মধ্যে ব্যবধান রচনা করবার সাধ্য কার আছে? মনে মনে বলেছিল আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। পছন্দসই একটা জায়গায় বসে পড়েছিল সুচেতা, আর ওর সেই লাল টকটকে রং লাগানো উজ্জ্বল মসৃণ লম্বা লম্বা নখের ধার দিয়ে ঘাসের শীষ ছিঁড়তে ছিঁড়তে গানই গেয়ে ফেলেছিল একটা নিচক নিখুঁত আধুনিক একটা প্রেমের গান। না, নখে ঠোঁটে রং লাগানো তা বলে ছাড়েনি সুচেতা, ছাড়েনি ওর সেই উদ্ধত খোঁপা আর এক বিগত বহরের ব্লাউজ। সৌরেশের কথায় ওগুলো ত্যাগ করা ওর কাছে হাস্যকর ছেলে মানুষই বলে মনে হয়েছিল, অথবা সত্যি বলতে কি ত্যাগ করার প্রশ্ন ওঠেইনি। গান শুনে সৌরেশ এসে বলল, পরিবেশটা চমৎকার হয়েছে তাই না? দৈবাত যদি কোনো চিত্র পরিচালক এখানে এসে পড়ত, সে নিখরচায় দিব্যি একখানা দৃশ্য তুলে নিতে পারত। দেখো, আয়োজনের কোনো ত্রুটি হয়নি। আকাশে চাঁদ আছে, মাঠে গাছ আছে, হয়তোবা এদিক ওদিক কোথাও গাছ ফুলও আছে, আর সামনে ওই যে ডোবাটা, তেমন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে ওটাই সুন্দর একটা নদী বলে ভ্রম হবে। এই পরিবেশ আর সুসজ্জিত প্রেমিক যুগল, তার উপরে প্রিয়ার মুখে আধুনিক প্রেম সঙ্গীত, এই দৃশ্যের দাম লাখ টাকা। যদি এইরকম একটা দৃশ্য তুলে দিতে পারে, যে কোনো ছবিতে ঢুকিয়ে দিতে পারবে যে কোনো, হেসে উঠেছিল সুচেতা। তেমন অ্যাঙ্গেল থেকে ছবি নিলে হয়তো ডোবাকে নদী বলে ভ্রম হতে পারে। ডোবাকে নদী বলে ভ্রম হওয়াটা সাধারণ ঘটনা, কিন্তু আমাদের ছবি যে কোনো গল্পে ঢুকিয়ে দেবে কি করে? সে যা হোক করে দেবে ঢুকিয়ে, ফালতু একজোড়া প্রেমিক প্রেমিকা সৃষ্টি করেও দিতে পারে। ধরো হতাশ প্রেমিক, অভিমানী নায়ক নিরুদ্দেশে যাত্রায় বেরিয়ে দূর থেকে দেখতে পেল অপরিচিতি দুটি নরনারী ভালোবাসার পাথারে ডুবে ইত্যাদি, তারপর অভিমান ভেঙে গেল, তার ছুটে ফিরে এলো নায়িকার কাছে। সে যা হোক একটা গোঁজামিল দেওয়া যায়। গোঁজামিল দেবার অনবদ্য ক্ষমতা আমাদের দেশের চিত্র পরিচালকরা রাখেন। মোট কথা, এহেন দৃশ্য তো একটা রাখতেই হবে ছবিতে। আহা, আজকাল আর অত নেই, আজকাল ঢের উন্নতি হয়েছে, এই অভিমত দিল সুচেতা। আর সেই কথা থেকেই কথায় কথায় কখন যে কথান্তরে চলে গেল দুজনে। আর এরই মধ্যে একটা বিহল মুহূর্তে সুচেতা সৌরেশের কোলে মাথা রেখে বলল, এই মুহূর্তে পৃথিবী আমার কাছে স্বর্গ হতো, শুধু যদি তুমি। যদি আমি কি? সৌরেশ ওর মাথায় একটা হাত রেখে পরম মমতার সুরে বলে, কি আমি যদি? যদি তুমি ওইটা না খেতে। হ্যাঁ বিধাতা, সৌরেশ হতাশার সুরে বলে, এত তুচ্ছ একটা প্রতিপক্ষকে নিয়ে তোমার স্বর্গচ্যুতির যন্ত্রণা? তুচ্ছ? বেশ, না হয় তাই। সুচেতা আবেগ উত্তেজিত স্বরে বলে, কিন্তু তুচ্ছই যদি, তা আমার এত যন্ত্রণা দেখেও ছাড়তে পারো না কেন? সে ক্ষমতা নেই বলেই না। সৌরেশ হেসে উঠে বলে, ক্ষমতা এই মুহূর্ত থেকে চিরদিনের জন্য ছেড়ে দিতে পারি। পারো? সত্যি পারো? তা পারি, তবে আমায় কথা দাও। না। সহসা গম্ভীর হয়ে যায় সৌরেশ, কথা দিতে পারি না। হঠাৎ যেন বাতাসের ছটকায় প্রদীপ নিভে গেল। পারো না? না। তোমার বিপা কেন থাকবে এইরকম অকারণ যন্ত্রণা ভোগে দুর্বলতা? অকারণ? আমার মতে অকারণ। তোমার মতটাই সব নয়, আমার কাছে অন্তত সব। তোমার মতবাদকে খুব একটা বাহাদুরি মনে করো তুমি, কেমন? মোটেই না। বাহাদুরি কি লজ্জার, নিন্দের কি প্রশংসার কিছুই মনে করি না। আসলে কিছু মনে করবার মতোই নয় ব্যাপারটা। তুমি কফি খেতে ভালোবাসো, আমি না হয় মদ খেতে ভালোবাসি, তফাৎ কোথায়? কেটে গেছে সুর, ছিঁড়ে গেছে তার, থেমে গেছে গান। স্বামীর কোল থেকে কখন যে মাথাটা তুলে নিয়েছে সুচেতা নিজেরই খেয়াল নেই। এখন দেখা গেল উঠে দাঁড়িয়ে তীব্র স্বরে বলছে, তফাৎ কোথায় জানো না? যখন নেশা করো তখন কি টের পাও না কি কদর্য, কি কুৎসিত লাগে তোমায়? সৌরেশ দাঁড়িয়ে উঠেছে, ঠোঁটের কোণটা ওর একটু বাঁকা হয়ে গেছে এক টুকরো ব্যঙ্গ হাসির আভাসে। গাড়ির চাবিটা আঙুলে পেঁচিয়ে ঘোরাতে ঘোরাতে সৌরেশ বলে, তা হয়তো টের পাই না, স্বীকার করছি, কিন্তু ওর জন্য শুধু মদ বেচারা কি বা দোষ দিচ্ছ কেন? আরও কত কারণেই যে মানুষকে কত কদর্য, কত কুৎসিত দেখায়, সেটা কি সে নিজে টের পায়? মানুষ যখন স্বার্থসিদ্ধির চেষ্টায় যত দূর না তত দূর নোংরামি করে বেড়ায়, যখন প্রয়োজনাতিরিক্ত অর্থবৃদ্ধির লালসায় পাগল হয়ে ঘোরে,
তখন তাকে কি উৎকট দেখায় সে কথা নিজে বোঝো? বাহ, চমৎকার! সুচেতা বলে ওঠে। নিজের অসভ্যতাকে সমর্থন করতে অনেক যুক্তি মজুত রেখেছ তো, তবুও তুমি ব্রেথলেস। তোমার যুক্তির জোরে তুমি তো খুনি আসামিকে বেকসুর খালাস করিয়ে আনতে পারো। পাগল হয়েছ? আইন পড়াটাই আমার ভুল হয়েছে। আমার পক্ষে ওটা হচ্ছে স্রেফ অনধিকার চর্চা। খুনি আসামিকে বেকসুর খালাস করিয়া আনার মতো মহতি কর্মের জন্য আছেন তোমার ভাইরা আর আমার ভাইরা ভাই। ওসব ওদেরই মানায়। নাও চলো ফেরা যাক। চাঁদ ডুবে গেছে, মাঠ জঙ্গল আর নিরাপদ নয়। হঠাৎ সুচেতা বলে, আমি যাব না তোমার বাড়িতে, ফিরবো না তোমার বাড়িতে। সৌরিশ মৃদু হেসে বলে, আর কারো সঙ্গে কোনো রকম বন্দোবস্ত করা আছে বুঝি? ঠিক আছে, তাহলে গুড বাই। অদূরে গাড়ির দিকে এগিয়ে গেল সৌরিশ। ওমা ওমা, দিব্যি স্টার্ট দিয়ে গাড়িতে উঠে বসলো যে। কি সর্বনেশে লোক! সুচেতা চারিদিকে চেয়ে দেখল মনুষ্য বসতির চিহ্ন মাত্র কোথাও নেই। রাত্রি ৮টাতেই মধ্যরাত্রির নিস্তব্ধতা। হাঁপাতে হাঁপাতে ছুটে গেল সুচেতা। সবেগে দরজাটা খুলে গাড়িতে উঠে বসে ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুমি কি, তুমি কি? এই প্রশ্ন শতবার করেছ সুচেতা। সৌরিশকে করেছে, বিধাতাকে। তুমি কি, তুমি কি? বিধাতাকেও বলবে বই কি। সত্যিই তো, বিধাতা কি? যার জন্য সুচেতাকে জীবনের ভোজে সমস্ত স্বাদু উপকরণ দিয়েও সমস্ত বিস্বাদ করে দিয়েছেন, সেটাকে লবণাক্ত করে দিয়ে। সৌরিশের মতো এমন স্বামী কটা মেয়ের হয়? কি সুন্দর সুকুমার চেহারা, কি সভ্য মার্জিত আচার আচরণ, কত মমতা তার প্রাণে, কত ভালোবাসা। কিন্তু সে সমস্তই অর্থহীন হয়ে গেছে সুচেতার জীবনে। শুধুই কি নিজের মানসিক জ্বালা, লোকলজ্জা নেই? সেটাই যে বেশি যন্ত্রণাকর। প্রথম প্রথম লোকের কাছে লুকোতে চেষ্টা করত, দাঁতে দাঁত চেপে হেসে উড়িয়ে দেবার ভান করত, কিন্তু ভান বরাবর বজায় রাখা চলে না। কোনো এক দুর্বল মুহূর্তে প্রকাশ পেয়ে যায়। চেপে রাখাটা যেন অসম্ভবের কোঠায় পড়ে। প্রথম ধরা পড়ল সুজাতার কাছে। সুজাতা বাড়ি বয়ে এসে ছিছিক্ষার করে গেল। বলে, এই বেলা যদি শক্ত হাতে রাশ টানতে না পারে সুচেতা, তাহলে সর্বনাশ ঘটবে। সর্বশান্ত হতে হবে সুচেতাকে। খেপে গেল সুচেতা। শক্ত হাতে রাশ টানবার চেষ্টায় কাণ্ডজ্ঞানহীন শূন্য হয়ে উঠল। এতে সায় ছিল তার দাদা দিদিদের। সুজাতার সঙ্গে কারুরই মতদ্বৈত নেই। শুধু সুচেতার মেজ বৌদি, কি জানি কেন তিনি বরাবরই যেন আত্মসমর্পণ করে গেছেন। মুখের কথায় না হোক, চোখের ভাষায় কোথায় যেন একটু প্রশ্রয় আছে সৌরিশের কাছে তার। কিন্তু তাতে আর কি, সুচেতাকে তো বাঁচাতে হবে। প্রথমে সুচেতা চেষ্টা করেছিল সৌরিশকে টেনে তুলে তাকে বাঁচিয়ে নিজে বাঁচবে। সে চেষ্টা ভেসে গেছে নতুন নতুন ধাক্কায়। শেষ চেষ্টা তাকে ত্যাগ করে শুধু নিজেকে ভাসিয়ে নিয়ে বেঁচে ওঠা। সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে। সুচেতা মিত্র আবার ফিরে এসেছে বসু পরিবারের বেষ্টনীতে। স্মৃতি সমুদ্র থেকে আরও একটা দিন ছেঁকে তুলল সুচেতা। রাত্রে সেদিন আবারও সুচেতা দরজা বন্ধ করে দিয়েছিল। যেদিন সকালে বিরাট কথা কাটাকাটি হয়েছিল। সুচেতার বন্ধ দরজায় প্রচণ্ড ধাক্কা দিয়েছিল সৌরিশ, আশপাশের সমস্ত ফ্ল্যাটের লোককে সচকিত করে। আর নিরুপায় হয়ে যখন সুচেতা দরজা খুলে দিয়েছিল, তখন সুচেতার একক শয্যার সরু খাটখানার উপর লম্বা হয়ে শুয়ে পড়ে জড়িত কণ্ঠে চিৎকার করেছিল সৌরিশ, মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছ মানে? দরজা বন্ধ করবা তুমি কে হে বালিকা? আমার বাড়ি, আমার ঘর, আমি যেখানে ইচ্ছে ঢুকবো, যেখানে খুশি শোবো। শুয়েই গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল সে। আর সুচেতা সমস্ত রাত ঘরের দেওয়ালে আর জানলার গড়াদেতে মাথা ঠুকে ঠুকে পরীক্ষা করতে চেয়েছিল ওরাই শক্ত না সুচেতার মাথাটাই শক্ত। এবং শেষ পর্যন্ত বোধ করি মাথাটাই জয়লাভ করলো দেখে ভোর হতেই এক বস্ত্রে চলে এসেছিল ভাইদের কাছে। আশ্চর্য, আশ্চর্য বললে হয়তো কেউ বিশ্বাস করবে না কথাটা। খানিক পরে ভাইদের এই দালানে 9টা নাগাদ টেলিফোন বেজে উঠল। সুচেতাকে এক বাটি ডেকে দিন তো। যেন বলে কই বাপের বাড়ি এসেছে সুচেতা, যেন হঠাৎ কি দরকার পড়েছে তার স্বামীর।
হয়তো বলবে চাবিটা কোথায় রেখে গেছে, হয়তো বলবে কখন ফিরবে। সুচেতার এইরকম ভোরবেলা চলে আসায় ব্যাপারটা আঁচ করতে কষ্ট হয়নি কারো। তথাপি সুচেতা যখন বলেছে রাত্রে একটা বৃষ্টির স্বপ্ন দেখে মনটা খারাপ হয়ে গেল, তাই চলে এলাম, তখন সেটাই অন্তত দৃশ্যত মেনে নিয়ে ওরা হাসি গল্পের সঙ্গে চা পর্ব চালাচ্ছিল। হঠাৎ এই টেলিফোন। সুচেতার মেজ বৌদি ধরেছিলেন ফোন। এসে মুচকি হেসে বললেন, সুচেতা দুঃস্বপ্ন দেখে এমন ব্যস্ত হয়ে ছুটে এসেছে যে বাড়ির কর্তার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করনি। সুচেতা চমকে বলল, কেন? ওই যে ফোনে ডাকাডাকি করছেন ভদ্রলোক। ডাকাডাকি করছে? আমাকে? না তো কি আমাকে? সেজ বৌদি হেসে উঠলেন। কি বলতে চায় শুনে নিলে না কেন বাপু? আমি আর উঠতে পারবো না, বলল সুচেতা সহজ সুরে। কি কঠিন সেই সহজ হওয়া। কিন্তু সেজ বৌদির আগে উঠলেন মেজ বৌদি, আর পাশের ঘর থেকে তার কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো সৌরিশের ধৃষ্টতার সংবাদ বহন করে করে। কি বললে? হিটার খারাপ হয়ে গেছে? চা খেতে পাওনি? এখানে চলে আসছো? না, আমাদের চা পর্ব এখনো শেষ হয়নি। ও তো বেলা 10টা অবধি চলে। চলে এসো অবিলম্বে, অবাধে। সুচেতা? সুচেতা ও ঘরে আড্ডায় ব্যস্ত, আমায় পাঠিয়ে দিল। একেবারে স্নান সেরে বাইরের পোশাকে আসছো? এখানে একেবারেই চা এবং ভাত দুই খেয়ে? ও নিশ্চয় নিশ্চয়, খুব আহ্লাদের কথা। আচ্ছা চলে এসো, ছাড়লুম তাহলে। মেজদিবুদি সৌরেশবাবুকে নেমন্তন্ন করলেন। অমায়িক মুখে প্রশ্ন করল সেজ বউ। হ্যাঁ, সুচেতা চলে এসেছে? সেই তো চাকরটার হাতে পড়তে হবে বেচারাকে। সেজ বউ আরও অমায়িক মুখে বলে, তা টেলিফোনের নেমন্তন্ন নিলেন তো? কেন নেবে না? মেজ বৌদি আরও সহজভাবে বলেন, সৌরিশ কি জামাইগিরির কিছু করেছে কখনো? সে বরং ঠাকুর জামাই হলে না নিলেও না নিতে পারতেন। যাই দেখি গে রান্নাঘরের অবস্থা কি। সেজ বউ অস্বস্তি ঢাকতে টিপে টিপে হাসতে থাকে, আর সুচেতা নিষ্ফল আক্রোশে জ্বলতে থাকে। কি করবে সে? কি করবে? লোকটা এলে চেঁচিয়ে হাট বাঁধিয়ে একটা কেলেঙ্কারি করবে? না, সেসব কিছু করা সম্ভব হয়নি সেদিন। খানিক পরই সৌরেশ এসেছিল লাফাতে লাফাতে, টকবক করতে করতে, সদ্য কামানো মুখ, সদ্য পাট ভাঙা সুট, সদা হাস্যে জলজল আকৃতি। এসেই হৈ হৈ করে মেজ বৌদিকে প্রশ্ন করল, আজ রান্নাঘরের তালিকা কি? সেজ বৌদিকে বলল, শিগগির চায়ের ব্যবস্থা করুন। আর সুচেতাকে ডেকে ডেকে দিব্যি দরাজ গলায় বলতে লাগলো, আচ্ছা লোক তো তুমি, হঠাৎ একদিন যদি বাপের বাড়িতে আদর খেতে ইচ্ছেই হয়ে থাকে, আমাকে ঘুম ভাঙিয়ে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে তো? হতভাগা আমি অনাদিত হয়ে চাকরের হাতে পড়ে থাকবো আর তুমি আদর খাবে? এটা কি হিন্দু নারীর সংস্কৃতির বিরোধী নয়? নিজেই তাই চলে এলাম, পাছে তুমি স্বধর্মচ্যুত হও। কিছুতেই পারেনি সেদিন সুচেতা চেঁচিয়ে হাট বাঁধিয়ে বেহায়া লোকটাকে অপমান করে তাড়াতে। সারাদিন বাপের বাড়ি থেকে রাত্রে আবার দুজনে ঘটার ভোজ খেয়ে মেজদার গাড়ি করে এসেছিল নিজের বাসায়। ফিরে এসে কিছুতেই লজ্জা দিতে পারেনি সৌরেশকে, কথার চাবুক মেরে মেরেও না। সৌরেশ অনায়াসে মহিমায় হাসতে হাসতে বলেছে, আচ্ছা এত যে প্রেস্টিজ প্রেস্টিজ করে মাথা ঘামাও, এতে তোমাদের প্রেস্টিজের হানি হয় না? এই দাম্পত্য জীবনের তুচ্ছ সংঘর্ষকে অন্যের চোখের লেন্সের সামনে মেলে ধরে বড় করে তোলা। সুচেতা স্থির স্বরে বলে, তোমার সঙ্গে তুচ্ছ আর বৃহতের তর্ক তোলবার প্রবৃত্তি আমার আর নেই। শুধু প্রশ্ন করছি, দাম্পত্য জীবনটাই যদি ভেঙে পড়ে, তাহলে লোকের চোখ থেকে নিজেকে বাঁচানো যাবে কি করে? সেই জীবনটা কি এতই পলকা সুচেতা? আহা, তাও তো। তিক্ত ব্যঙ্গে সৌরেশকে মাটির অধম করে দিতে চেষ্টা করে সুচেতা। এ যে একেবারে জন্মান্তরের সম্বন্ধ। শুধু এ জন্মে কেন, আগামী জন্মেও তুমি যদি গরু হয়ে, ও রসিকতাটা বড্ড পুরনো হয়ে গেছে। আগের জন্মে যেসব কুলীন ব্রাহ্মণরা 50টা বিয়ে করেছে, এ জন্মে মানে এ যুগে সেই পরম সাধ্বী 49টি ধর্ম পত্নীর কি দশা ঘটেছে, এই নিয়ে হাসি ঠাট্টাও একেবারে পচে গেছে সুচেতা। এটা তো তোমারই প্রতিকূলে যাচ্ছে, তোমার জন্মান্তরবাদের প্রতিকূল। ও কথা বরং আমি বলবো, দুজনে আমরা একই কথা বলবো সুচেতা। সে কথা হচ্ছে, দাম্পত্য জীবন কিছুতেই ভেঙে পড়ে না, বিয়েটা যদি বৈধ হয়। চমকে ওঠে সুচেতা। যদি বৈধ হয় মানে? এ কথার অর্থ? অর্থ তো খুবই সোজা সুচেতা, সব বিয়ে তো আর বৈধ হয় না।
তোমার সোজা কথাটা বুঝতে আমার একটু দেরি হচ্ছে। তোমার মতে তাহলে ওই চালকলা বাঁধা পুরুতের দেওয়া বিয়েটাই বৈধ বিয়ে, রেজিস্ট্রি করা বিয়েটা কিছুই না, অবৈধ? না সুচেতা, আমার মতে বিধি নির্দেশিত বিয়েটাই বৈধ। ও সেই ছেদকতা! বিধাতা তোমার পকেটে পকেটে ঘোরেন, তুমি সর্বদা তার অদৃশ্য হস্তের খেলা স্পষ্ট দেখতে পাও। সকলের তো তা নয়, আমরা বাস্তব জীব, মানুষ ছাড়া আর কাউকে দেখবার অলৌকিক ক্ষমতা আমাদের নেই। কাজেই মানুষের দেয়া বিয়ে মানুষকে দিয়েই ভাঙাবার চেষ্টা করব। ভাঙাবার চেষ্টা করবে? সৌরিশ অবাক হয়ে তাকালো। কি ভাঙাবার চেষ্টা করবে? এটা আবার তোমার বুঝতে দেরি হচ্ছে? বিবাহ বিচ্ছেদ বলে একটা শব্দ আছে বাংলা ভাষায়, জানো না বোধ হয়? চলন্তিকা খুঁজে দেখে নিতে পারো। ও, বিবাহ বিচ্ছেদ শব্দটা সনাতন বাংলা ভাষায় ছিল না, তবে আধুনিক অভিধানে নিশ্চয়ই পাবো। কিন্তু তোমার পক্ষে এটা কীরকম হবে? হঠাৎ নিজের ধরনে হেসে ওঠে সৌরিশ। দেহাতি বেহারি মেয়েরা যেমন স্বামীর সঙ্গে ঝগড়া হলেই হাতের চুড়ি ভাঙতে বসে, ঠিক তেমনি দেখাবে না? অসহ্য বলে উঠে চলে গেল সুচেতা। কি ভেবেছে কি সৌরিশ? নিজের সমস্ত অন্যায়, সমস্ত অনাচার শুধু কথার জালে ঢেকে রেখে অবিরত সুচেতাকেই খেলো প্রতিপন্ন করে ছাড়বে? সত্যি অসহ্য হয়ে উঠেছে। না, আর সহ্য করা যায় না। একবারের জন্যও যদি নতি স্বীকার করতো সৌরিশ, যদি স্বীকার করত কি করব, কুশিক্ষা কুপরিবেশের ফলে গড়ে ওঠা কুৎসিত এই বদভ্যেসটা ইচ্ছে সত্ত্বেও ছাড়বার ক্ষমতা আমার নেই। আমি নেশার কৃতদাস। তা হলেও বোধ করি একবারের জন্যেও ক্ষমা ভাব মনে আসতো। কিন্তু একই লজ্জা, একই অপমান! যে কোনো মুহূর্তে ছেড়ে দেবার ক্ষমতা নাকি আছে তার, তবু ইচ্ছে করেই ছাড়বে না। ছাড়বে না যতক্ষণ না সুচেতা। কিন্তু সুচেতাও এবার পণ করেছে, বরং সৌরিশের ঘর ছাড়বে, তবু তার কাঠিন্য ছাড়বে না। অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবার স্বীকৃতি দিয়ে নিজেকে খাটো করবে না। কিন্তু যাবে কোথায়? দিদির বাড়ি, আর নয়তো দাদাদের বাড়ি। এছাড়া কোথায় কি আছে? অথচ সে মুখও হতে ইচ্ছে করে না, কাউকে মুখ দেখাতেও ইচ্ছে করে না। নেহাত আজ ভয়ানক যন্ত্রণায় দিশেহারা লাগছিল বলেই সেই যন্ত্রণাকে চাপা দিয়ে সহজ সারবার যন্ত্রণায় যত যন্ত্রণা বুঝি আর নেই। দিদির বাড়িতে লোক কম, সেখানে দুদণ্ড নিজেকে নিয়ে নিজে থাকা সম্ভব হতে পারত, কিন্তু সেখানে বিপদ আরও বেশি। দিদি কিছুতেই সহজ হতে দেবে না, খুঁচিয়ে খুঁচিয়ে বিস্তৃত বিবরণ চাইবে। সুচেতা তবে করবে কি? মেয়েদের জীবনে নিজের জায়গা বলে কি কিছুই থাকবে না? একান্ত নিরালা, একেবারে স্বতন্ত্র হয়ে থাকবার মতো জায়গা ভেবে কুল পায় না সুচেতা। উপার্জনশীল মেয়েরা হয়তো আর্থিক দিক দিয়ে সুবিধে করতে পারে, কিন্তু সামাজিক দিক দিয়ে সুবিধে কোথায়? সুচেতার সমাজে মেয়েদের নিরালা জীবনটা এতই অস্বাভাবিক যে সে চেষ্টা করতে গেলেই সমাজের দৃষ্টিবান সতত তীক্ষ্ণ স্পর্শ দেবে সেই নির্জন শান্তির ওপরে। সে দৃষ্টি অনবরত চোখ রাঙিয়ে রাঙিয়ে বলবে, এ অনিয়ম, এ অনিয়ম। বলবে, দেখো মেয়ে, তুমি যদি তোমার দেহখানে কারো হেফাজতে না রাখো, আমি নিশ্চিন্ত হয়ে একটু ঘুমাই কি করে? কি ভয়ানক কড়া সম্রাট এই সমাজ! এর ভয়েই তো শেষ পর্যন্ত সুচেতাকে আশ্রয় নিতে হলো এই দাদাদের বাড়িতেই। দাদাদের বাড়ি বই কি! একদা এই বাড়িটা যে একান্তভাবে সুচেতারও ছিল, এই বাড়ি কোনো একখানা ঘরে ভূমিষ্ঠ হয়েছে সুচেতা। এইখানের মাটিতেই তার শৈশব কৈশোরের সমস্ত লীলারূপ বিকশিত হতে হতে একদিন যৌবনের পূর্ণ পরিণতি নিয়ে প্রস্ফুটিত হয়ে উঠেছে। একথা কি এখন আর কারো মনে আছে? কই, কারো মনে আছে? এমন প্রমাণ কোথায়? এখানে কি সুচেতার জন্য নির্দিষ্ট কোনো খাঁজ আছে, যে খাঁজে ফের নিজেকে বসিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সুচেতা? না, তেমন কোনো খাঁজ খুঁজে পাচ্ছে না সুচেতা। সময়ের ঘষায় তার পুরনো খাঁজ কখন লুপ্ত হয়ে গেছে, নতুন খাঁজ কেটে নিতে পারবে এমন আলগা মাটিও কোথাও নেই। এখন এবারই সমস্ত মাটিতে মাটিতে, প্রত্যেকটি ধূলিকণায় সুচেতার কিশোরী ভাতুষপুত্রী অনিতার গর্বিত পদক্ষেপের স্বাক্ষর। ওর ওই গর্বিত ভঙ্গি দেখলে কৌতুক লাগে সুচেতার। মনে হয় ডেকে দেখায়, দেয়ালে কি লেখা আছে পড়ে দেখ অনিতা, পড়তে শেখ দেওয়াল লিপি।
বলতে ইচ্ছে করে তোমার জন্য এই যে তোমার অভিভাবকদের স্নেহ সমুদ্র সর্বদাই উত্তাল হয়ে আছে, সেই সমুদ্র ততদিনই উত্তাল থাকবে যতদিন তুমি ওদের খেলনা হাতের পুতুল থাকবে। কিন্তু যে মুহূর্তে তুমি পুতুলের খোলস ছেড়ে মানুষের সত্তা নিয়ে জেগে উঠবে, সেই মুহূর্তে শুকিয়ে যাবে সেই অগাধ সমুদ্র। যদি তুমি তোমার অভিভাবকদের নির্বাচিত পাত্রের অপেক্ষায় তোমার চিত্তবৃত্তির দরজায় কপাট লাগিয়ে সবরীর প্রতীক্ষা করতে পারো, তাহলে হয়তোবা তোমার উপর এদের এই শৌখিন স্নেহ আদরের কিছুটা বজায় থাকবে। কিন্তু যদি তার ব্যতিক্রম ঘটে, যদি তোমার মনের একটি কপাট খুলে দাও, যদি তুমি সেই খোলা দরজা দিয়ে প্রেমকে জীবনে আসতে দাও, তাহলেই গেলে তুমি, গেল তোমার আদর। তখন তোমার প্রাপ্য হবে শুধু লাঞ্ছনা আর গঞ্জনা, তিরস্কার আর টিটকিরি। তোমার হৃদয় বৃত্তির সব কিছুকে বিকশিত হতে দেবে, স্নেহ, মমতা, দয়া, মায়া, ভক্তি, শ্রদ্ধা, সব কিছু। কিন্তু খবরদার, প্রেম নয়। তুমি প্রেমে পড়লে সেটা হবে তোমার অভিভাবকদের অপমান করা। সেই অপমানবোধের জ্বালায় তারা শুরু করবেন লাঞ্ছনা। সুচেতার জীবনের সেই লাঞ্ছনা গঞ্জনার কালটা খণ্ড খণ্ড হয়ে চোখে ভাসতে থাকে সুচেতার সামনে। বড়দা গম্ভীর, মেজদা বিরক্ত, শেষদা কটূক্তিতে তৎপর, আর ছোটদার আপ্রাণ সাধনা কি করে ওদের বিয়েটা পণ্ড করবে। তাছাড়া দিদির তীব্র উপদেশ বাণী আর সেজ বৌদির প্রখর ব্যঙ্গ তো ছিলই, ভয়াবহভাবেই ছিল। তবু সুচেতা টলেনি, তবু সুচেতা তার প্রেমকেই প্রাধান্য দিয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ যেন চমকে ওঠে সুচেতা, চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। প্রেম, তাকে কি প্রেম বলে নাকি সুচেতা? নাকি সুচেতা যাকে প্রেম বলে পুলকিত হয়েছিল, আসলে সেটা সত্যি কি? না না, কখনো সেটা সত্যিকারের প্রেম নয়। প্রেম হলে কি আজ? সুচেতা আলো ভেবে আগুনে ঝাঁপ দিয়েছিল, সেই আগুনে ঝলসে গেল সুচেতার সেই আনন্দময় কুমারী জীবন। এখন শুধু জ্বালা আর জ্বালা। আগুন থেকে মুক্তি হয়েছে, কিন্তু জ্বালা থেকে মুক্তি হলো কই? সেই দিনটা মনে করলে এখনো যেন দেহ মন দুই হু হু করে জ্বলে ওঠে সুচেতার। দিন নয় অবশ্য, রাত্রি। যে রাত্রে রক্তাক্ত কপাল আর রক্তাক্ত ভাগ্য নিয়ে চিরদিনের মতো ফিরে এলো সুচেতা পতিগৃহ থেকে পিতৃগৃহে। কিন্তু দোষ কি সুচেতার? সন্ধে হয়ে গেছিল আর অবিশ্রান্ত বৃষ্টি পড়ছিল। সৌরেশের আসার সময় বারান্দার গিয়ে দাঁড়িয়ে থাকার অভ্যেসটা অনেক দিন থেকেই ত্যাগ করেছিল সুচেতা। আর সেদিন তো দাঁড়াবার উপায়ও ছিল না। তবু সৌরেশের বাড়ি ফিরতে দেরি হলে অস্থির হয়ে উঠবার অভ্যেসটা যায়নি, তাই উত্তরোত্তর অস্থির হচ্ছিল সুচেতা। বৃষ্টির বেগ যত বাড়ছিল, সুচেতার চঞ্চলও তত বাড়ছিল। অসহিষ্ণু হয়ে উঠেছিল মন। এমন একটা অসহিষ্ণু মুহূর্তে সৌরিশ এসে বাড়ি ঢুকল, একটি পূর্ণ বোতল হাতে করে। বেশ স্বচ্ছন্দ চিত্তে সেটাকে টেবিলে বসিয়ে রেখে খোলা গলায় বলল সৌরেশ, আজ বাড়ি বসেই পান করব ঠিক করেছি। তোমারও ভয় ভাঙবে, আমারও সময় বাঁচবে। এই বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো রাতে এ যাবৎ সৌরিশের ব্যবহারে অনেকবার স্তম্ভিত হয়েছে সুচেতা, অনেকবার পাথরের পুতুলের ভূমিকা নিয়েছে, কিন্তু তবু এতটার জন্য প্রস্তুত ছিল না। তাই সৌরিশের কথা শেষ হবার আগেই হঠাৎ উন্মাদের মতো একটা কাজ করে বসল সুচেতা। অর্থহীন অস্ফুট একটা চিৎকার করেই সেই ভারী বোতলটা টেবিল থেকে তুলে নিয়ে ঠাঁই করে বসিয়ে দিল নিজের কপালে। তীব্র গন্ধে ভরে গেল ঘর, আর রক্তের ধারা গড়িয়ে পড়ল সুচেতার কপাল বেয়ে। পরে অবশ্য কুণ্ঠিত সংকোচে স্মরণ করল সুচেতা, মামলার জোর হবার প্রয়োজনে সুচেতাকে আদালতে দাঁড়িয়ে বলতে হয়েছে বোতলটা সৌরিশের হাতেই ছিল, আর আঘাতটা কিভাবে এসেছিল তার ঠিক চেতনা নেই, কারণ রাগে অন্ধ ছিল সে তখন। অতএব তার পক্ষের উকিল কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে স্বচ্ছন্দেই বলেছিলেন আঘাতটা সৌরিশের দ্বারাই সংঘটিত। আর এই প্রশ্ন, যে স্বামী জ্ঞানশূন্য মাতাল হয়ে এই রকম নৃশংসতা করতে পারে, তার হাত থেকে সেই উৎপীড়িতা স্ত্রীকে মুক্তি দেবার বিষয় এতটা দ্বিধা করবার হেতু কি ধর্মাবতারের? এরপরে আর দ্বিধা করেননি ধর্মাবতার। কিন্তু সুচেতা নিজেই তো ভালোই জানে জ্ঞানশূন্য মাতাল সেদিন হয়নি সৌরিশ,
কোনোদিনই হতো না। তবু সুচেতা রাগে অন্ধ হয়েছিল সেদিন, আর নিজের কপাল রক্তাক্ত করেছিল নিজেই, বিদ্যুৎ বেগেই করেছিল। সৌরিশ বাধা দেবার অবকাশ পায়নি। সেই আঘাতের সঙ্গে সঙ্গে সৌরিশ চিৎকার করে লাফিয়ে উঠল, টেবিল উল্টে চেয়ার ফেলে সুচেতাকে দুহাতে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, কি করলে সুচেতা, কি সর্বনাশ করলে? এ যে সব মিথ্যে, সব বাজে। কিন্তু সুচেতা এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে। হাত দিও না আমার গায়ে বলে কপালে শাড়ির আঁচলটা চেপে ছুটে সিঁড়ি দিয়ে নেমে এলো। সিঁড়ি থেকে পথে সৌরিশ পিছু পিছু নেমে এলো, ব্যাকুলভাবে বলল, শোনো সুচেতা, শোনো, সত্যি কথাটা শুনে যাও। কিন্তু সুচেতার পক্ষে তখন সম্ভব নয় ফিরে দাঁড়িয়ে সৌরিশের মানানো সত্যি কথা শোনা। তাই তীব্র কণ্ঠে জানিয়ে দিল, সৌরিশের কোনো কথাই আর শুনতে চায় না। যবনিকা পড়ে যাক তাদের দাম্পত্য জীবনে, আর সে জীবনের জের টানতে সৌরিশ যদি এখন সুচেতার পিছু পিছু আসে, পথে দাঁড়িয়ে চিৎকার করবে সুচেতা, রাস্তার লোককে ডেকে বলবে, এই লোকটাকে চেনে না সুচেতা। বৃষ্টির নির্জনতার সুযোগে বদ মতলবী লোকটা সুচেতার পিছু নিয়েছে। রাস্তার লোক তখন কি ব্যবস্থা করবে সৌরিশ অবশ্যই আন্দাজ করতে পারছে। সৌরিশ ভেবে দেখুক তাই চায় কিনা। এরপরই স্তব্ধ হয়ে গেছিল সৌরিশ। দাঁড়িয়ে পড়েছিল সিঁড়ির মাঝখানে। প্রচণ্ড বৃষ্টির দরুন আশপাশের ফ্ল্যাটগুলো বন্ধ ছিল, আর বৃষ্টির শব্দে চাপা পড়ে গিয়েছিল ওদের কথার শব্দ। তাই নিরঙ্কুশ বেরিয়ে গেল সুচেতা সেই মুষলধারা বৃষ্টি মাথায় করে। পথে যানবাহনের চিহ্ন মাত্র নেই। বৃষ্টির জল তো বটেই, তাছাড়া রাতও কম হয়নি। কিন্তু পাগলের পক্ষে সবই সম্ভব। সুচেতাও সেই মুহূর্তে পাগলই হয়েছিল বই কি। নইলে সেই বৃষ্টি মাথায় করে পায়ে হেঁটে চলে আসতে পারে সুচেতার মতো আরাম আর আদরে লালিত একটা তরুণী থিয়েটার রোড থেকে কাকুলিয়া রোডে। এই বাড়িতে তখন চাবি পড়ে গিয়েছিল। শুধু মুহুর্মুহু কলিং বেলের তীব্র আওয়াজে বিরক্ত হয়ে বোধ করি মেজদা নিজেই এসেছিলেন দরজা খুলে দিতে। তারপর কি ব্যাপার কি বলে চিৎকার করে ওঠে। তারপরে মেজদা তার গাড়ি বের করতে যাচ্ছিলেন রাস্কেলটাকে গুলি করে আসবেন বলে। সুচেতা হাত নেড়ে থামালো, বলল, সম্পর্ক সব শেষ করে দিয়ে এলাম। আর কেন? সব সম্পর্কেও শেষ করে? মেজদা থেমে গেলেন। চাকর বাকর পাছে কেলেঙ্কারি টের পায় বলে মেজদা হঠাৎ সেই প্রচণ্ড ক্রোধ গিলে ফেলে নিঃশব্দে সুচেতাকে দোতলায় নিয়ে গেলেন, দিলেন ফার্স্ট এড, আর মেজ বৌদিকে দিতে বললেন শুকনো শাড়ি ব্লাউজ। বললেন, বস, শুনছি সব, দেখিয়ে দেব সেই রাস্কেলটাকে কি করে শিক্ষা দিতে হয়। তারপরেই ঘটল কেলেঙ্কারির চরম। খানিক পরই উদ্ভ্রান্তের মতো ছুটে এলো সৌরিশ। এখনো মনে করলে সুচেতার মাথাটা কাটা যায় ঘৃণায়, লজ্জায়, শোকাচ্ছন্নের মতো অদ্ভুত একটা বিষণ্ণতার ভান করে সৌরিশ বলেছিল কিনা সবটাই নাকি ঠাট্টা, সুচেতাকে রাগাবার জন্য। সুচেতা রাগে দিশেহারা হয়ে রজ্জুতে সর্পভ্রম করেছে। আসলে ওটা কিছুই নয়, সুচেতার জন্যই আনা একটা নাম করা টনিক। কিছুদিন থেকে বড্ড বেশি রোগা হয়ে যাচ্ছিল সুচেতা, তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে। কি নির্লজ্জতা! এই নির্বোধ নির্লজ্জ মিথ্যে কথা কেউ বিশ্বাস করতে পারে? কোনো বুদ্ধিমান ব্যক্তি এত ভালো করে গুছিয়ে বলতে অবশ্য পারেনি সৌরিশ। বলেছিল ছাড়া ছাড়া ভাবে, প্রায় জোর করি। সেইটুকু মেজ বৌদির দয়াতেই সম্ভব হয়েছিল, নইলে ততক্ষণে ঘুম ভেঙে উঠেছিলেন অন্য দাদারাও, আর শেষ পর্যন্ত সৌরিশকে প্রায় ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তারা সেই বৃষ্টির মধ্যেই। ভাবতে ভাবতে চিন্তার ধারা চলে যায় অন্য পথে। কিছুদিন থেকে বড্ড বেশি রোগা হয়ে যাচ্ছিল সুচেতা, অকারণেও। শুধু ঠিক সেই সময়টাতে সুচেতার ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে কাটছিল বলে কারণটা সকলেরই অজ্ঞাত থেকে গিয়েছিল, এমনকি সৌরিশেরও। সৌরিশ ভেবেছিল শুধু এমনি রোগা হয়ে যাচ্ছে সুচেতা। ঈশ্বর রক্ষা করেছেন। মানসিক বিপর্যয়ের গোলমালে সেই বিরাট সম্ভাবনার সূচনাটিকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুচেতার দেহ থেকে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সৌরিশ মিত্তিরের সত্তার স্ফুলিঙ্গ কণা। ঈশ্বর রক্ষা করেছেন, এই সুচেতার জপ মন্ত্র, নইলে আরও কত জটিলতার জালে বন্দী হতো সুচেতা। এখন সুচেতা মুক্ত, ভয়ঙ্করভাবে মুক্ত। কিন্তু তাহলে আবার কি? সত্যিই তো কি এবার? সকলেই ভাবছে কি সে কথা। কি এবার? উপার্জন, স্বাবলম্বন, পুনর্বার জীবনসঙ্গী নির্বাচন? না, এমনি অলস মৃদু ছন্দে কুমারী কন্যার পদ্ধতিতে জীবনযাপন। সকলের অনুক্ত প্রশ্নের উত্তর দিল সুচেতা নিজে থেকেই। এবারে একটা কিছু ভাবো মেজদা,
ভাববো কি ভাববো? মেজদা বুঝেও না বোঝার ভান করেন। যা হোক কিছু একটা করতে হবে তো আমাকে, অল্প হেসে বলে সুচেতা। বারবার তোমাদের কাঁধে ভর করে বসে থাকাটা তো যুক্তিসঙ্গত নয়। আমাদের কাঁধটা এত কমজোরি বা ভাবছিস কেন? মেজদা গম্ভীরভাবে বলেন। তাড়াহুড়ো করে কোনো কিছু করবার দরকার নেই। মেজদা উঠে যেতে মেজ বৌদি বলে ওঠেন, তুমি কি তাহলে স্বাবলম্বী ঠিক করলে নাকি সুচেতা? একটা কিছু তো ঠিক করতেই হবে। সেজ বৌদি মৃদু হেসে বলেন, তো এবার দেখে শুনে সত্যিকারের ভালো একটা বর ঠিক করাই উচিত। এবার আর নিজে না দেখে আমাদের হাতেই ছেড়ে দাও বরণ। কান মাথা গরম হয়ে উঠলেও মুখে হাসি বজায় রাখতে হয়, নইলে মান থাকে না। মুখে হাসি টেনে এনে সুচেতা বলে, ন্যাড়া কবার বেলতলায় যায়। এরপর আসবেন দিদি, নিশ্চিত আসবেন জানা। তিনি এসেই চুপি চুপি শুরু করবেন, এতই ভাব নাকি? শুধুই তো আর ডিভোর্স আইন হয়নি, মেয়েদের আরও অনেক সুবিধেই হয়েছে। বাপের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে এখন, তা তো জানিস। আরও এও জানিস, এই ঘর বাড়ি টাকা করি সবই বাবার করে যাওয়া। গতকালও একথা হয়ে গেছে, আজও হলো ঠিক। সুচেতা মৃদু হেসে বলল, এবার তাহলে আর এক পালা মামলা ভাইদের সঙ্গে। তা যদি সমানে ভাগ না দেয় ওরা? সুচেতা উদ্দীপ্ত কণ্ঠে বলে, করতে হবে বই কি। তোর ভগ্নিপতি তো বলছিলেন, ভগবানের দয়া আমাদের তো কিছুর অভাব নেই, আমরা গ্রাহ্যও করি না, সবটাই ছোটশালিনী। আমাদের দুই বোনের ভাগে যদি একাও পায় তাহলে ওর জীবনে অন্তত ভাত কাপড়ের অভাব হবে না। অর্থাৎ তিনি যখন ভগবানের দয়া লাভ করেছেন তখন মানুষকে দয়া করবার দাবি তার অবশ্যই জন্মেছে। কাজেই যে সম্পত্তিটুকু তিনি গ্রাহ্য করেন না সেটুকু দান করতে পিছপা হবেন না। সুচেতা কিন্তু এতখানি উদারতার মান রাখল না। এক ঝলক তিক্ত হাসি হেসে বলল, ভাত কাপড়ের অভাব না থাকলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেল কি বল? ছোট বোন হয়ে মুখের ওপর এই হাসি হাসলে জ্বলে উঠবেন না এমন বরফ গলা মেজাজ তা বলে সুজাতার নয়। তিক্ত হাসি হাসতে তিনিও জানেন, ছোটর চাইতে বেশিই জানেন বরণ। সেই হাসি হেসেই তিনি বলেন, আমরা মুখ্যু হাবা সেকেলেরা তো তাই বুঝি। তাতে সমাধান না হলে সেজ বইয়ের পন্থা তো খোলাই আছে। তবে কপালে আবার কোন গুণের অবতার জুটবেন তার কিছু তো গ্যারান্টি নেই। অবশ্যই জুটলেই যথেষ্ট। বলে, এ যুগে টাটকা মেয়েগুলোরই বর জুটছে না, 30-40 হয়ে বসে আছে, তা আবার বিধবা কি বাসি। বিদ্যাসাগরের আইন এই 100 বছর ধরে অনড় হয়ে বসে আছে, কি আর এমনি নিরুপায়ই আছে। এরপর আর কোনো কথা বলবে না সুচেতা, বলেও না, চুপ করে উঠে যায়। দিন যায় উদ্দেশ্যহীন, অর্থহীন, অদ্ভুত একটা অবস্থায়। আপাত দৃষ্টিতে হয়তো কুমারী কন্যার মতোই লাগে, কিন্তু কুমারী কন্যার হৃদয় সুচেতার কোথায়? সংসারের কোনো দায়িত্বের দায় নেই, দায় নেবার ইচ্ছেও নেই। একদিন যে এই মাটিতেই শিকড় ছিল সুচেতার, সে কথা যেন এ কটা বছরে সুচেতা নিজেও সম্পূর্ণ ভুলে গেছে। এখন ওর এ সংসারে যেন দর্শকের ভূমিকা। শিকড় উৎপাটিত গাছকে ফিরে ফিরতি আবার সেই আলগা মাটিতে বসিয়ে দিতে চাইলেই কি সে বসে? চাকরি করে পাগল হয়েছিল, ক্রমশ জ্ঞানচক্ষু খুলল। ইন্টারমিডিয়েট ফেল বিদ্যে নিয়ে এ যুগের হাটে সভ্য ভদ্র কোনো চাকরি পাওয়া সম্ভব নয়। দাদাদের মুখে আরও একবার চুনকালি মাখিয়ে কি কাপড় কাচা সাবানের অথবা দালদার ক্যানভাসিং করে বেড়াবে সুচেতা? সেই কথাই স্মরণ করিয়ে দিলেন তিক্ত হাসি হেসে সেজদা। আর সেজ বৌদির দাদা বললেন, এই বিদ্যে ওর চাইতে ভালো আর কিছু আশা করো না। সুচেতা মেজদার কাছে এসে বলল, আমি আবার পড়ব। মেজদা গম্ভীরভাবে বললেন, বেশ, কালই মাস্টারের চেষ্টা করব। এখনই মাস্টার কেন, আগে ভর্তি হই। মেজদা আরও গম্ভীর হয়ে বললেন, ভর্তি? কোথায় ভর্তি হবে? তুমি যেখানে বলবে। সুচেতা মনে জোর এনে বলল, আমাদের পুরনো কলেজেই না হলে হয়? পুরনো?
মানে আশুতোষ কলেজে? অসম্ভব, সিট পাওয়া অসম্ভব। আজকাল একটু কম নম্বর পাওয়া মেয়েই নিতে চায় না ওখানে, তো একবার ফেল করা। থেমে গেলেন মেজদা। সুচেতা গলাটা ঝেড়ে নিয়ে বলল, বেশ, অন্য সেখানে বিদ্যাসাগর, মুরলীধর, সিটি কলেজ। কথা শেষ হবার আগেই সে কথা মূল্যহীন হয়ে গেল মেজদার হাসিতে। মেজদা গম্ভীর হাসছে কথাটা নিতান্ত উড়িয়ে দিয়ে বললেন, সেখানেই বা দিচ্ছে কে? কোথাও সিট পাবে না। যখন ফেল করেছিলে তখন যদি মিথ্যে লজ্জায় আর কিছুতেই পড়ব না বলে জেদ ধরে বসে না থাকতে, 8 বছর আগের সেই ঘটনা তুলে খোঁটা দেন মেজদা, তাহলে আর এই অবস্থা ঘটত না। বিয়েটা পাশ করা থাকলে অনেক সুবিধের আশা থাকে। তখন তো অনেক বলেছিলাম, এখন আর হয় না। এখন তো স্কুল কলেজে একটা সিট পাওয়া প্রায় ভগবান পাওয়ার সামিল। বরদার কাছে কথা তোলাই গেল না। তিনি বললেন, আমাকে আর কোনো কিছুতে জড়াতে এসো না, আমি কিছু পারবো না, তবে এটুকু ভরসা দিতে পারি, আমি যদি খেতে পাই তুমিও দুটো পাবে। খাওয়া খাওয়া খাওয়া, এর বাইরে আর কিছু ভাববার ক্ষমতা এদের কারো নেই। ছোটদাকে পাওয়াই শক্ত। তবু সুচেতা আর একবার শরণাপন্ন হলো, আমার একটা কিছু ব্যবস্থা করে দাও না, কিছু না হোক দুটো ছোট ছেলে মেয়েই পড়াই না হয়, দাও না জুটিয়ে। ছোটদা দস্তুর মতো হো হো করে হেসে উঠল। কেন, বাড়ির কর্তারা বুঝি ভাতের খরচে কুলিয়ে উঠতে পারছেন না? আর নাকি সেজগিন্নি তাক বুঝে কিছু খোঁটা দিয়ে নিয়েছেন? আহ, কেন মিথ্যে চেঁচাচ্ছ? সুচেতা ঝেঁঝে ওঠে। ভাত ভাত ভাতটাই কি সব? ওর ঊর্ধ্বে আর কিচ্ছু নেই? দিন কাটানোর একটা উপায়ও তো চাই। তাছাড়া ভবিষ্যৎটা ভাবা দরকার নয় কি? আমার মতো মুখ্য মেয়ের পক্ষে যেটুকু সম্ভব। ঠিক ঠিক। ছোটদা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে ওঠে, নিশ্চয় নিশ্চয়, একটা কিছু করা দরকার। তা অত ভাবছিস কেন? তুই তো ড্রাইভিং জানিস। ড্রাইভিং? মোটর ড্রাইভিং? হ্যাঁ হ্যাঁ, ছোটদা স্ব উল্লাসে বলে ওঠে। একটা লাইসেন্স নিয়ে নে, একখানা ট্যাক্সি গাড়ি কিনে ফেল, তারপর আর ভাব নাকি। নিজেই চাকর, নিজেই মালিক, কাউকে ভাগ দিতে হবে না, নৈবেদ্য দিতে হবে না। কি বকছ পাগলের মতন? প্রায় ধমকে ওঠে সুচেতা। ট্যাক্সি নিয়ে কি করব আমি? কেন, চালাবি? ছোটদা হাতের সিগারেটটায় একটা মোক্ষম টান দিয়ে বলে, বেশ নতুন কিছু হবে একটা। মেয়েরা তো আজকাল সব লাইনেই যাচ্ছে দেখছি, শুধু এইটাই এখনো চোখে পড়েনি। কই পড়েছে কি? আচ্ছা ভাবি। রোশো। মহিলা ট্যাক্সি চালিকা না, কোথাও দেখিনি। তুই দেখেছিস? সুচেতা বিরক্তভাবে ঝেঁঝে ওঠে বলে, না। এই দেখ, রেগেই মরছে। আরে বাবা, কি একটা চমৎকার আইডিয়া দিলাম, আর তুই কিনা রেগে মরছিস? যা কেউ কখনো করেনি সে কাজ করার মধ্যে মজা কত, বাহাদুরি কত। প্রথম মহিলার তালিকায় নাম থেকে যাবে তোর। আর বুঝতেই পারছিস? জোরে হেসে ওঠে ছোটদা, বলে, মিটার না দেখেই ভাড়া দিয়ে ফেলবে লোকে। গোল্লায় যাও তুমি, বলল সুচেতা, জোরে টেবিলে একটা কিল মেরে। ছোটদা টেবিলে আর একটা জোরালো ঘুষি মেরে বলল, আচ্ছা দেখে নেব, আজ এর জন্যে আমায় গোল্লায় পাঠাচ্ছিস, এরপর দেখিস এই কাজই রসগোল্লার মতো লুফে নেবে মেয়েরা। আজ যে কাজে লজ্জার বাধা, কাল সেই কাজেই বাধা বোধ করাই লজ্জা। এই হচ্ছে সভ্যতার অগ্রগতি, বুঝলি? কালে ভবিষ্যতে হয়তো দেখবি ট্যাক্সি মেয়েরাই চালায়, পুরুষরা ছেড়ে দিয়েছে। ও কি একেবারে ভবিষ্যৎ বক্তা এলেন? তা মাঝে মাঝে আমি যা ভবিষ্যৎবাণী করি ফলে না, বল তুই। ছোটদা মুখ মুচকে হেসে বলে, নিজেই ভেবে দেখ, এই যে যখন মহামহিম শ্রীযুক্ত সৌরেশবাবুকে বিয়ে করবার জন্যে পাগল হয়েছিলি, বলিনি তখন? এরপর আচ্ছা থাক, ঢের হয়েছে বলে ঠিকরে উঠে যায় সুচেতা। আশ্চর্য! সুচেতার দুর্ভাগ্য আর সুচেতার ভুল, এ দুটো যেন এদের কৌতুকের খোরাক, আত্মমহিমা প্রচারের ক্ষেত্র। তখন এরা বলেছিল সাবধান, সুচেতা শোনেনি সেই সাবধান বাণী, আর না শুনে পড়েছে দুঃখে। অতএব এদের আর আনন্দের অবধি নেই।
সুচেতা মরল তা মরুক, এদের ভবিষ্যৎবাণী তো ফলল। এরই নাম আত্মীয়। এই নিয়ে মানুষের সংসারের কারবার। মা বাপ ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ কাউকে রেওয়াত করে না। সুচেতা চলে গেলেও ছোটদা চেঁচিয়ে চেঁচিয়ে বলে নেয়, আর একবার ভেবে দেখলে পারতিস, ভালো কথাই বলেছিলাম, একটা নতুন পথ বাদলে দিচ্ছিলাম। এই বেকারের রাজ্যে করে খাবার আর কোথাও কি পথ আছে বাবা? ওই একটা কথা ঠিক বলেছে ছোটদা, পথ নাই, পথ নেই, কোথাও কোনোখানে কোথাও পথ নেই। জগতের সমস্ত দরজা তোমার মুখের ওপর বন্ধ আছে। সেই বন্ধ দরজা খোলাতে অনেক সাধনা, অনেক ধৈর্য, অনেক কৌশল আর অনেক সহায় আবশ্যক। সুচেতার সেসব কই? অথচ অস্থির হয়ে জগতের রাস্তায় বেরিয়ে পড়বার উপায়ও নেই সুচেতার। তার দাদারা স্নেহশীল, কর্তব্যপরায়ণ। তারা ভাগ্যতাড়িত ছোট বোনটিকে পরম স্নেহে আশ্রয় দিয়ে আশ্বাস দিচ্ছেন, কেন এত অস্থিরতা? এখানে কি তুই কষ্টে আছিস? বল কি কষ্ট? আমাদের সংসারে কি ভাতের অভাব তাই তুই খেটে খাবি? আইবুড়ো বেলায় যেমন আদর যত্নে ছিলি, থাক না তাই, চিরকালই থাক। কেউ কোনো অনাদর করবে না। দিন না কাটে উল বোন, ছুঁচে রেশমের ফুল তোল, মন ফাঁকা ফাঁকা লাগে তো আমাদের ছেলে মেয়েগুলোকে কোলে পিঠে করে ভুলে থাক। আবার কি চাই? তাই তো, আবার কি চাই? কথাটা সত্যি। একটা মেয়ে মানুষের জীবনে আবার কি চাই? এদেশে বিধবাদের দিন তো এইভাবেই কেটে এসেছে চিরকাল। এত আদরই বা কে কবে পেয়েছে? এই আদর, এই স্নেহের মর্যাদা লঙ্ঘন করে সুচেতা কোন মুখে কোন পথে পা বাড়াবে? মনকে মানিয়ে নেবার চেষ্টা করে সুচেতা, কিন্তু কিছুতেই মানতে চায় না সে মন। সর্বক্ষণ হাহাকার করতে থাকে। সমস্ত সংসারের আদরেও একটা মানুষের আদরের অভাব পূরণ হয় না। এত লোকের ভিড়েও নিজেকে নিতান্ত নিঃসঙ্গ মনে হয়। আর আজন্মের এই আশ্রয়কে কিছুতেই সত্যিকারের আশ্রয় বলে বোধ হয় না। এই শহরেরই একান্তে অনেক বড় একটা বাড়ির অনেকগুলো খোপের মধ্যবর্তী একটি খোপ, তার দুখানি ঘর, ছোট্ট একটি বারান্দা, সামান্য কয়েকটি আসবাব আর নিতান্ত শৌখিন পর্দা ঝোলানো কটি জানলা দরজার সম্বল নিয়ে অবিরাম যেন কি এক দুর্নিবার আকর্ষণে টানতে থাকে সুচেতাকে। যখন মামলা চলছিল তখন ওই কথা মনে হয়নি। না হারালে বুঝি কোনো বস্তুরই যথার্থ মূল্য বোঝা যায় না। যার হাত থেকে মুক্তি পাবার জন্য মাথা কোটাকুটি, মুক্তি পেয়ে তারই জন্যে মন এক অলক্ষ লোকে বসে মাথা কুটে মরতে চায়। এ কি অদ্ভুত রহস্য! সেজ বউ বলে, যাই বলুন মেজদি, এটা কিন্তু আপনাদের ঠিক হলো না। শুধু বসিয়ে রাখবেন সুচেতাকে, নয়তো চাকরি করে খাবে সে। এই জন্যই কি এত মামলা করে বিবাহ বিচ্ছেদটা করালেন? মেজ বৌদি শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে বলেন, আমি এসব করালুম এমন অদ্ভুত ধারণা তোমার হলো কেন বলো তো সেজ বউ? যাকে তিনি নাম ধরে ডাকেন না কখনো, সেজ বউই বলেন। প্রথম প্রথম সেজ বউ আপত্তি করেছিল, বড্ড সেকেলে লাগে। মেজ বৌদি হেসে বলেছিলেন, তো আমি তো বাপু সেকেলেই। যদিও এটা বিনয়, সেজ বউয়ের চাইতে খুব জোর 5-6 বছরের বড় তিনি, কিন্তু সে কথা যাক। সত্যিকারের ছোট বড়র হিসেব সবসময় বয়স দিয়ে নির্ণয় হয় না। সেজ বউ তীক্ষ্ণ হেসে বলল, তা আপনিও যা, মেজদাও তাই। সত্যি বলতে মেজদা উঠে পড়ে লেগে করলেন বলেই না। মেজ বৌদি বললেন, তা সত্যি, আমরা দুজনে যে ওটা খেয়াল ছিল না আমার। কিন্তু তুমি সুচেতার কথা কি যেন বলছিলে? বলছিলাম, কথার বেশ জোর দিয়ে সেজ বউ বলে, ওর আবার বিয়ে দেওয়া উচিত, নইলে এইসব লড়ালড়ির কোনো মানই হয় না। ও কি আর একবার বিয়ের ইচ্ছে প্রকাশ করেছে নাকি? সহজ সুরেই প্রশ্ন করেন মেজ বৌদি। ইচ্ছে কি আর প্রকাশ করতে হয়? ভালো করে তাকিয়ে দেখলেই বোঝা যায়।
দেখেন না কীরকম আরও আরও ছাড়ো ছাড়োভাবে থাকে, সর্বদাই যেন মন কোন আকাশে। যদি মনকে ঠিক করে নিত এখানেই এবার থেকে থাকতে হবে, তাহলে কি আর এরকম হতো? মেজ বৌদি একইভাবে বলেন, কি জানি, আমি তো অত বুঝতে পারি না, লক্ষ্যও কম, সময়ও কম। সংসারের চাপে চাপে নিজের মন প্রান্ত ক্রমশই পাতালে তলিয়ে যাচ্ছে। কার মন আকাশে উঠছে টেরও পাই না। তা ভালো পাত্র তোমার হাতে আছে বুঝি? শেষের প্রশ্নটা ভারী অমায়িক শোনায়। আর কেন কে জানে এই নিরীহ শটটাতেই সেজ বউয়ের মাথায় রক্ত হঠাৎ চড়াত করে চড়ে ওঠে। বলে, ভালো পাত্র কথাটার অর্থ আপনি কী বোঝেন? তীক্ষ্ণ স্বরে প্রায় চেঁচিয়েই বলে ওঠে সেজ বউ। কি মুশকিল! আর এর মধ্যে বোঝাবুঝির কি আছে? মেজ বৌদি বললেন, অন্তত সৌরেশের চাইতে সর্বাংশে ভালো হওয়া দরকার, এই তো বুঝি। সর্বাংশে? সর্বাংশে কথাটার মানে আবার আমি বুঝি না মেজদি। সেজ বউ হুল ফিটিয়ে বলে, মাতাল নেশাখোর না হলেই চলবে। মেজ বৌদি শান্তভাবে বলেন, অসচ্চরিত্র হলে চলবে? তার মানে? জ্বলে ওঠে সেজ বউ। মানে আর কি? মেজ বৌদি বলেন, তা না চললে তো তেমন হলে আবারও আদালতে ছুটতে হবে। সেজ বউ রাগে ছটফটিয়ে বলে ওঠে, ও তার মানে আপনি এতক্ষণ ব্যঙ্গ করছিলেন? তা ঠিকই করছিলেন, কারো দুর্ভাগ্য নিয়ে ব্যঙ্গ করা আপনারই সাজে। মেজ বৌদি গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর মুখেই বললেন, কারো দুর্ভাগ্য নিয়ে ব্যঙ্গ করা কারোরই সাজে না সেজ বউ, ওঠা বিধাতা পুরুষের একচেটে। তিনি তো অহরহ মানুষের ভাগ্য নিয়ে রঙ্গ ব্যঙ্গ খেলার চক পেতে বসে আছেন। মানুষের আর কি সে খেয়াল রুচি থাকার কথা নয়। বেশ, তাহলে কি বলতে চান আপনি? সারা জীবনটাই তো পড়ে আছে, নতুন করে আবার জীবন শুরু না করে শুধু এমনি বসে বসে জীবনটা বাজে খরচ করে কাটিয়ে দেবে? মেজ বৌদির মুখের গাম্ভীর্যে একটু হাসির আভাস দেখা যায়। সেই হাসির মতোই হালকা করে বলেন তিনি, খরচ করবার সুশৃঙ্খল পদ্ধতি জানা থাকলে কোনো জীবনই বাজে খরচ হয় না সেজ বউ। এই তো দেখো না কেন, তোমারই ছোট মামা আদৌ বিয়েই করলেন না, সংসার করলেন না, অথচ তুমি কি বলতে পারবে তার জীবনটা বাজে খরচ হলো? সেজ বউয়ের ছোট মামা একজন সমাজসেবী মহৎ প্রাণ ব্যক্তি, কাজী তার উদাহরণে সেজ বউ একটু থতমত খেল, খেয়ে বলল, সবাই কি ওর মতো সন্ন্যাসী হবে নাকি? মেজ বৌদি হেসে বলেন, সন্ন্যাসী কোথা, দিব্যি ভালো পোশাক পরিচ্ছদ, দিব্যি ভালো খাওয়া দাওয়া, তুমি তো বলো ঘোরতর শয্যাবিলাসী, এসব কিছু আর সন্ন্যাসীর লক্ষণ নয়। ওসব তো বাইরের, আসলে তো বলতেই হবে ত্যাগী, ওর কথা আলাদা। কিন্তু মানুষ হচ্ছে রক্ত মাংসের জীব, তাকে সে দাবি মানতে হবে বই কি। তা তো অবশ্যই। মেজ বৌদি একটু চকিত হাসি হেসে বলেন, তার নজির তো কতই আছে। এই আবারও তোমার দেখেই দেখো, তোমার ওই পিস্তত দাদা, মাস তিনেক বোধ হয় হলো যার স্ত্রী বিয়োগ হয়েছে, তিনি কি এখন থেকেই টোপরের দর করছেন না? সেজ বউ একবার চমকে উঠেই মুখ লাল করে বলে ওঠে, তার মানে? এটা কে বলল? ও বুঝেছি, লুকিয়ে পরের চিঠি পড়াতেও আপনার দ্বিধা নেই। মেজ বৌদি আবার গম্ভীর হন, বলেন, কার কিসের দ্বিধা আছে আর নেই সে তর্ক থাক সেজ বউ। মানুষের জাত চেনবার বুদ্ধি কারো কারো থাকে, ওটা বিধাতা দত্ত ক্ষমতা, ও নিয়ে কথা চলে না। সন্দেহ করলে নাচার। কিন্তু আমি বলি কি, সুচেতার ভবিষ্যতের ভাবনাটা তুমি না হয় ছেড়েই দাও না, আরও তো লোক রয়েছে সংসারে। সেজ বউ ক্ষুব্ধ স্বরে বলে, আমিও রয়েছি, সংসারের বাইরের লোক নই আমি। সংসারে আরও যারা আছেন তাদের বিবেচনার ফল তো প্রত্যক্ষ করা গেল, এবার হাত বদল করেই দেখা যাক না। সুচেতার সঙ্গে সৌরিশের বিয়ের ব্যাপারে মেজ বৌদি ছিলেন সুচেতার প্রধান সহায়, অতএব সেই প্রসঙ্গ তুলে এক হাত নিতে পারার সুযোগ লাভে পুলকিত হয়ে ওঠে সেজ বউ। তাই কথা শেষ করেই ফের বলে, তখন আমাদের 5 জনের কথা শুনলে আর এই অবস্থা হতো না।
মানুষ যখন প্রেমে পড়ে তখন কি আর তার ভালো মন্দ বিচার থাকে? কথায় বলে অন্ধ দেবতা, তার চাইতে চোখ কান খোলা অভিভাবকরা যা ভালো বোঝে করে সেই ব্যবস্থায় মাথা পেতে নেওয়া উচিত। মেজ বৌদি হেসে ওঠেন। মানুষের গড়া শাস্তে যা যা উচিত বলে গণ্য আছে, মানুষ যদি তাই মেনে চলতে পারত সেজ বউ, পৃথিবীটা তো তাহলে স্বর্গ হয়ে উঠত গো। তবুও মানুষ উচিত কথা বলতেও ছাড়বে না মেস্তি বলে ঝটকা মেরে চলে যায় সেজ বউ। চলে গিয়ে নিজের ঘরে ঢুকে একটা কাগজ কলম নিয়ে খসখস করে তার সেই সদ্য বিপত্নিক পিস্তত দাদাকে লিখতে শুরু করে। শ্রীচরণেষু প্রতুলদা, তোমাকে যে মেয়ের কথা বলেছিলুম সে সম্বন্ধে কথা, এই মেয়ে নিজে অরাজি না থাকলেও তার আত্মীয়রা অনিচ্ছুক। যদি তাদের সম্মত করাতে পারি পুনরায় খবর দেব। খুব চেষ্টায় রইলাম। তোমার শূন্য সংসারের চেহারা স্মরণ করে আমার তিলার্ধ শান্তি নেই, ইত্যাদি। বুদ্ধি করে মেয়ের পরিচয় দেয়নি আগে, এখন মনে মনে নিজেই বুদ্ধির তারিফ করে। কিন্তু বুদ্ধির খেলায় শেষ অবধি জিততে পারলে তবে না, এক ঢিলে দুই পাখি মারা হচ্ছিল। এ বাড়ি থেকে সুচেতার চিরস্থায়ী আসনের উচ্ছেদ, ও বাড়িতে অর্থাৎ পিস্তত দাদার বাড়িতে নিজের স্থায়ী আদরের আসনের বনেত। তা শত্রুতা সাধছেন ওই মেজ গিন্নিটি, চিরদিনই যিনি তার সঙ্গে শত্রুতা সেধে এসেছেন। সেজ বউকে ছোট করে রাখাই যেন তার জীবনের পরম আনন্দ। সন্দেহ নেই সেবার মেজগিন্নি সুচেতার বিয়ে সহায়ক হয়েছিলেন, শুধু সেজগিন্নি বিরোধী ছিলেন বলেই, আর এবারে সেজগিন্নি উদ্যোগী বলেই তার এত বিরুদ্ধাচরণ। ওদিকে মেজ বৌদি কিছুক্ষণ কি যেন চিন্তা করে স্বামীর দরবারে হানা দেন এবং তারও কিছুক্ষণ পরে সুচেতাকে গিয়ে বলেন, এই চাকরি করে মরছিস, আমার কাছে একটা চাকরি আছে, করবি? সুচেতা হেসে বলে, তোমার কাছে চাকরি করলে মাইনে পাওয়া যাবে? নিশ্চয়। কত চাস? এই কত আর সপাচেক মাত্র, অত কমে চলবে? যাগে, আমি দাতা মানুষ, যা চাইছিস দিয়েই দেব। 500 কানা করে মাইনে ধার্য হলো তার। চমৎকার। কাজটা কি? গরু চড়ানো। গরু চড়ানো? হ্যাঁ, ঠিক গরু নয়, বাছুর বলতে পারিস। বাড়িতে যে কটা আছে গুনে গেথে নিয়ে যাবি, চড়িয়ে আবার ফেরত আনবি। তাছাড়া? দুষ্টু হাসি হাসেন মেজ বৌদি। কি তাছাড়া? সন্দিগ্ধ প্রশ্ন সুচেতার। মানে আর কি, তোরও একটু চড়ে বেড়ানো দরকার। আমার? তার মানে কেন? মানে খুব সোজা, তুই যদি অনবরত তোর সেজ বৌদির সামনে বসে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলিস, সে তাহলে অবিলম্বে তোকে তার সেই বউমরা পিস্তত দাদার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। সেই ভয়েই হাসতে হাসতে পালিয়ে যান মেজ বৌদি। তিনি ভাবছিলেন মনের পরিবর্তন দরকার। সত্যি, অবিরত ঘরের কোণে বসে মন নিয়ে বিলাস করলে শরীর মন দুয়েরই স্বাস্থ্য ভাঙে। বাইরের আলোয় ঘোরাফেরা করতে করতে স্নায়ু সবল হয়। গাড়ির ব্যবস্থা করিয়ে দিলেন মেজ বৌদি। রোজ বিকেলে মেজদা কোর্ট থেকে ফিরতে যা দেরি। ছেলেদের তো ফুর্তির জোয়ার এসেছে। বাড়িতে দুখানা গাড়ি থাকা সত্ত্বেও তাদের ভাগ্যে এই রকম নিয়মিত বেড়ানোর সুযোগ বড় জোটে না। কাজের গাড়ি কাজের লোকের জন্য, এই নিয়ম। অতএব আজকাল বিকেল হতে না হতেই তাদের সাজ রব শুরু হয়ে যায়। আর এটি এমন একটি সুবিধাজনক ব্যবস্থা যে সেজ বৌদিও প্রতিবাদ করেন না। মেজ বৌদি নির্দেশিত হলেও, কারণ তার ছেলে মেয়ে কটাকে চড়ানো সর্বাধিক শক্ত। অতএব রোজ এক দিনে অভিযানের উৎসব। ড্রাইভার মহবুব বেশিরভাগই নিষ্ক্রিয়। স্টিয়ারিং থাকে সুচেতার হাতে, আর গাড়ি চালাতে চালাতে সুচেতার মনের কানে কানে হঠাৎ গম্ভীর কোমল কণ্ঠ নিঃসৃত একটি কথা উচ্চারিত হয়, গতি জীবন সুচেতা, গতি সকল দুঃখের নিবারক। তুমি যদি খানিকটা বেরিয়ে আসো। হ্যাঁ, লক্ষ্য করেছো সুচেতা, শুধু খানিকটা বেরিয়েই এখন এই মনটা অনেক ভালো হয়ে যায়। ছোটদের সঙ্গে মিশে ছেলে মানুষই করতেও ভালো লাগে এক সময়। সাহস পেয়ে ওরাও কাছে এগিয়ে আসে, আবদার করছে। মনের সুস্থতা ফিরে পাচ্ছে সুচেতা। একটা ছুটির দিনে
দূরে দূরে পথ পাড়ি দেয় সে। বোটানিক্স কি দমদম, এরাড্রোম, বেলুর কি দক্ষিণেশ্বর, সোনারপুর কি পানিহাটি, যে কোনো কোথাও। কিন্তু কিন্তু নিতান্ত নিকটবর্তী, নিতান্ত সহজ একটা পথে কিছুতেই নয়। কে বলবে কেন? কেন এই পথটা একটা জমাট বিভীষিকার রূপ নিয়ে বসে আছে মনের সামনে? এখানে কেন সুস্থ বুদ্ধিটা আসছে না কিছুতেই? এখন সেই পথটা ধরে যাবার দরকার পড়লে কেন সুচেতা ডবল তেল পুড়িয়েও ঘুর পথের জটিলতা সৃষ্টি করে? এই কেনর উত্তর সুচেতার বুদ্ধির কাছে নেই। বহুবার এই দৌর্বল্যকে ঝুঁটি ধরে নাড়া দেবার চেষ্টায় সুচেতা দাঁতে দাঁত চেপে সেই রাস্তার কাছাকাছি এসে পৌঁছেছে। ভেবেছে কিছুই নয়, এইভাবে সোজা সেই বাড়িটার সামনে দিয়ে চালিয়ে চলে যাবে বেপরোয়া ভঙ্গিতে। কিন্তু ঠিক সাহসের মুহূর্তেই হঠাৎ হারিয়ে ফেলেছে সমস্ত সাহস। দম বন্ধ হয়ে এসছে, কান মাথা ঝাঁঝা করে উঠছে, স্টিয়ারিংয়ে ধরা হাতটা অবশ হয়ে গিয়েছে। হঠাৎ হাতের সমস্ত শক্তি জড়ো করে ঝটকা দিয়ে ঘুরিয়ে নিয়েছে গাড়ি। না না, সেই বাড়িটাকে আর কিছুতেই দেখা চলবে না চোখ দিয়ে। তবুও একদিন ঘটে গেল সেই দুর্বিপাক। মহরমের না কিসের যেন একটা জমায়েত বেরিয়েছে পথে। খানিকটা রাস্তা পড়ে গেছে পুলিশি নিয়ন্ত্রণের কবলে, খানিকটা ঘুরে যেতে হবে। আর সেই ঘুরে যাওয়ার সোজা পথটা হচ্ছে থিয়েটার রোডের সেই অংশটা, যেখানে একটা বুনো ভয়ের বাসা ঘাপটি মেরে বসে আছে সুচেতার জন্য। তার কাছাকাছি এলেই বুকের মধ্যে সুচেতার ভেতরটা জমে পাথর হয়ে আসে। বাসা খোঁজা থেকে শুরু করে বাসা ছাড়া পর্যন্ত হয়তো সহস্রবার সেই পথ দিয়ে আনাগোনা করেছে সুচেতা। যে রাস্তায় প্রত্যেকটা ইট কাঠ তার মুখস্থ, তবু এত ভয় কিসের সুচেতার? সুচেতা এত দুর্বল, এত নার্ভাস। আচ্ছা, যদি সেই পথ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় সুচেতা, যদি সেই মহা মুহূর্তে গাড়ির গতি ঈষৎ মন্থর করে দিয়ে একবার তাকিয়ে দেখে সেই বাড়িখানা আজও পথের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিনা তার অজস্র ছোট ছোট খোপে ভরা বিশাল দেহটা নিয়ে, তাহলে কি হতে পারে? কি হওয়া সম্ভব? একবার দাঁতে দাঁত চাপল সুচেতা। তারপর মনের সমস্ত শক্তি নিয়োগ করে এগিয়ে চলল স্টিয়ারিংয়ে ধরা অবশ হাতটাকে সবশে এনে। না, ভয়ানক একটা কিছু ঘটে গেল না। আকাশের জায়গাতেই আকাশ রইল, মাটির জায়গায় মাটি, আর তারপরে থেকে আকাশ বাতাস মাটি, পথ বাড়ি, ট্রাম বাস, শহরের চলমান জীবনযাত্রা সব কিছুর ওপর যেন ছেঁড়া ঘুড়ির মতো ছায়া ফেলে ফেলে ভেসে বেড়াতে লাগলো এক টুকরো রংজলা বিবর্ণ মলিন ছবি। সেই ছবি ছোট্ট একটু ঝুল বারান্দা, তার পিছনে দুখানা ঘর, আর সেই ঘরের দেওয়ালে পর্দা ঝোলানো, সরাসরি কটা জানলা দরজা। কিন্তু ওই বিবর্ণ কুৎসিত ছিঁড়ে ঝুলে পড়া পর্দাগুলো কোন রঙের ছিল? নীল, সবুজ, গেরুয়া, কে জানে কি? সে আর এখন ধরবার উপায় নেই। কে জানে কতদিনের রোদ, বৃষ্টি আর ধুলোয় এমন অদ্ভুত ধোঁয়াটে একটা রং তৈরি হয়। এখন কি কেউ দেখে বুঝতে পারবে ওগুলো কি সুন্দর শৌখিন দেখতে ছিল? বুঝতে পারবে কালো সুতোর বর্ডার টানা গেরুয়া রঙের ওই পর্দাগুলোয় যখন সকালের রোদ এসে লাগতো, ঘরের ভেতরটা কেমন একটা সোনারঙা হয়ে উঠত? কেউ বুঝতে পারবে না, কিন্তু সুচেতা পারছে, অনেক কিছুই বুঝতে পারছে সুচেতা। পর্দাগুলো যে মানুষটা হাতে করে টাঙিয়েছিল, সেই মানুষটা যেদিন ওই সোনারঙা ঘরের মোহ ত্যাগ করে চিরকালের মতো ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছে, সেই তখনকার দিন থেকেই ওগুলো ঝুলে আছে ওই জানলা দরজা কটা আশ্রয় করে। ওদের আর কেউ বদলায়নি, খুলে ফেলে দেয়নি। শতবার ভাবতে চেষ্টা করল সুচেতা, আজও সেই হতভাগা লোকটা ওই ঘরে বাস করে। সে কি ভীষণ অপদার্থ, কি সৃষ্টি ছাড়া, অলস, কি অদ্ভুত নোংরা। লোকটার প্রকৃতি যেন ভুলে গেছে সুচেতা। এইভাবেই ইচ্ছে করে আরও কঠোর করে ভাবতে থাকে। একটা চাকরও তো আছে, এই সামান্যটুকু
করিয়ে নেবার ক্ষমতা হয়নি, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত কঠোরতা বজায় থাকে না। সমস্ত ছাপিয়ে সমস্ত প্রাণটা আছাড় খেতে থাকে অদ্ভুত একটা যন্ত্রণায়। আর ওই বিবর্ণ মলিন ছবিখানা রোদে জ্বলা, জলে ভেজা সুতো কাটা ঘুড়ির মতো চকিত ছায়া ফেলে ফেলে ভেসে বেড়াতে থাকে আকাশ, বাতাস, মাটি, পথ, বাড়ি, ট্রাম, বাস, শহরের চলমান জীবনযাত্রা সব কিছুর ওপর। একটিবার গিয়ে ওই বিবর্ণ ছবিখানা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন রং বুলিয়ে দিয়ে আসা যায় না? আর বাড়ির মনিবকে না হোক তার চাকরকেও ধিক্কার দিয়ে আসা যায় না? তোরা মানুষ না ভূত? কিন্তু চাকরটাই কি টিকে আছে? সময়ে মাইনে আর যথাসময়ে অন্ন দিয়ে তাকে টিকিয়ে রাখবার দায়িত্ব কি কেউ নিয়েছে? কে জানে, হয়তো কোনো লোকজন নেই, হয়তো জানলার ওপিঠ ঘরের ভেতরকার অবস্থাও ওই পর্দাগুলোর মতোই হয়ে উঠেছে, হয়তো কোনো দিন আর ঝাড়া মোছা হয় না, আর ঝাড়া হাত পা লোকটা হোটেলে রেস্টুরেন্টে খেয়ে দিনগত পাপক্ষয় করে। ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসা চলত, পুলিশি নিয়ন্ত্রণের জের মিটে গেছে ততক্ষণে, কিন্তু ইচ্ছে করেই ফের সেই পুরনো পথে গাড়ি চালিয়ে এলো সুচেতা। আতঙ্কের ছায়া দৈত্যকে একবার ঠেলা মেরে ফেলে দিতে পারলে অনেক কিছু সহজ হয়ে আসে। তখন বরং ভেবে অবাক লাগে, এই তুচ্ছ জিনিসটাকে এত প্রাধান্য দিচ্ছিলাম কেন? ফেরার সময় রাত হয়ে গেছে, ধোঁয়াটে বিবর্ণ ওই রংটা তখন গাঢ় কালো লাগছে। জানলাগুলো খোলা, ভেতরে আলো জ্বালা নেই। সন্ধ্যার আলো কি আর জ্বলে না কোনো দিন? নিজেকে কেউ একেবারে অন্ধকারের হাতে সমর্পণ করেছে? বাড়ি ফিরে আসবার সময় দূর থেকেই দেখতে পেল নিজেদের বাড়ির আলো ঝলসানো রূপ। বাড়ির বাইরের বারান্দার নিচে একটা চড়া আলো জ্বলবে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত, এ সুচেতার মেস্তার করা হুকুম। সেই আলোটা জ্বলছে, ঝকঝক করছে বাড়িটা, ঝকঝক করছে সুচেতার ঘরটাও, কারণ এই ঘরে মেস্তার বছর 10-এর মেয়ে সুমিতার আধা আধি বকরা। এখানে পড়া তৈরি করে সে। আগে অন্য ভাই বোনেদের সঙ্গে নিচের তলায় পড়ত। সুচেতা আসার পর থেকেই এই ব্যবস্থা। সত্যি আস্ত একখানা ঘর একলা সুচেতা করবেই বা কি? সুমিতা বেড়াতে যায়নি আজ। সুমিতার নাকি সামনে পরীক্ষা, তাই সুচেতার ঘরে 100 পাওয়ারের আলোটা জেলে দুলে দুলে পড়া মুখস্থ করছে সে। গাড়ি থেকে নেমে ছেলেমেয়েরা হৈ হৈ করে বাড়ি ঢুকে পড়ল। সুচেতাও ঢুকল মেহবুবকে গাড়ি তুলতে বলে। আর বাড়ি ঢুকে বারবার মনে হতে লাগলো, বড্ড বেশি আলো, বড্ড বেশি আলো, বড্ড চড়া আলো, বড্ড কড়া আলো, ভয়ানক অস্বস্তিকর। সব আলো নিভিয়ে স্তব্ধ নিথর অন্ধকারে তলিয়ে গিয়ে দেখতে পারলে হতো একটু স্বস্তি আসে কিনা। ঘরে গিয়ে বলল, এই সুমি, তুই নিচে ঘরে গিয়ে পড়গে না, লক্ষ্মী মেয়ে। সুমিতা ঠিক তার মায়ের মতো ঈষৎ বিস্ফোরিত বড় বড় চোখ দুটো তুলে বলল, কেন? নিতান্তই নির্দোষ প্রশ্ন বেচারার, কিন্তু ছোট্ট এই কেনটুকুই যেন দপ করে আগুন ধরিয়ে দিল সুচেতার মধ্যে। কি ব্যাপার, কি কৈফিয়ত চায় নাকি? রুক্ষ গলায় সেই কথাই বলে উঠল। কেন, তার কৈফিয়ত না দিলে যাবে না তুমি? যাব না কে বলেছে? সশব্দে বই বন্ধ করে আরও সশব্দে চেয়ার ঠেলে উঠে গটগট করে চলে গেল 10 বছরের সুমিতা। আর কিছুক্ষণের জন্য যেন আলো নেভাতেও ভুলে গেল সুচেতা। ভুলে গেল এটা বাড়ির ধারা। সুচেতা নিজেও 3 বছর বয়স থেকে এমনি অসহিষ্ণু। সুচেতাকে যদি কেউ একটু সরে বসতে বলতো তো রাগ করে সে ঘর থেকে বেরিয়ে যেত, আরও কম বয়স থেকে। সেসব ভুলে গিয়ে শুধু মনে হতে লাগলো এরা তাকে অসম্মান করছে, তাকে অবান্তর ভাবছে। ভাবছে যেখানে সুচেতার কোনো দাবি নেই সেখানে আবার হুকুম চালায় কোন অধিকারে? যে মেয়ে এক্ষুনি হয়তো গিয়ে মায়ের কাছে 5খানা করে লাগাবে, আর মেজ বৌদি তার প্রতিক্রিয়ায় টিপে টিপে বাক্যবাণ নিক্ষেপ করবেন। সুচেতার কখনো মা ছিল না, জ্ঞান হয়ে কখনো মাকে দেখেনি সুচেতা। হঠাৎ এই 7-8 বছর বয়সে মাতৃহীনতার দুঃখ অনুভব করেই বুঝি সুচেতার চোখ ফেটে জল এলো, সমস্ত স্নায়ু মুচড়ে। আলো নিভিয়ে দিয়ে বিছানায় পড়ে পড়ে কাঁদতে লাগলো সুচেতা।
যে মাকে জন্ম মুহূর্তে হারিয়েছে সেই মাকে স্মরণ করে। মা থেকে বাবা, বাবা থাকলে কি আজ? তারপর কখন একসময় চোখের জল শুকিয়ে গেল, স্নায়ুরা সুস্থির হলো, তলিয়ে গেল অদেখা মা আর অতি শৈশবে দেখা বাবা স্মৃতি। সহসা খেয়াল হলো নিতান্ত একটা অবান্তর কথা ভাবছে সুচেতা। কালো সুতোর বর্ডার টানা উজ্জ্বল গেরুয়া রঙের কখানা পর্দা কবে একদিন কোন দোকান থেকে কিনেছিল, এই সামান্য কথাটুকু কি ঘর অন্ধকার করে বিছানায় পড়ে পড়ে ভাববার কথা? অনেক দিন কোর্টে যাওয়া হয়নি, আজ হঠাৎ সমস্ত অস্বস্তি সবলে ঝেড়ে ফেলে কয়েক ঘন্টার জন্যে কোর্টে গিয়েছিল সৌরেশ। বেরিয়েই চমকে উঠল। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বিপিনদা। জীর্ণ শীর্ণ কঙ্কালসার চেহারা, কিন্তু গলায় সেই কোঁচানো চাদরটা ঠিক পাকানো আছে। আছে ফর্সা 8 চুড়িদার, হাতে সিগারেট। বিপিনদাকে কতকাল পরে দেখল সৌরেশ। কাছে এসে পকেট থেকে গাড়ির চাবিটা বার করতে করতে আক্ষেপ আর বিস্ময় মাখানো স্বরে প্রশ্ন করল, কি বিপিনদা, খবর কি? কি চেহারা হয়েছে তোমার? আর চেহারা? বিপিনদা এক টুকরো দার্শনিক হাসি ফেলে বলেন, বেঁচে উঠেছি এই ঢের, বাঁচার কিছুই ছিল না। খবর টবর তো আর নিস না, আছি কি মরেছি, বাড়ির মায়াটা কাটিয়েছিস বটে। এতগুলো কথার বদলে একটা মাত্র কথা বলে সৌরেশ, কি হয়েছিল কি? হবে আবার কি? বিপিনদা সিগারেটে একটা টান দিয়ে বলেন, মহৎ ব্যক্তিদের যা হয়, লিভার পচে ওঠার প্রতিক্রিয়া, যাক গে মরুক গে। এখন আজ একটু চল দেখি দাদা, বেশ মৌজ করে 2-4 গ্লাস টানা যাক। সৌরেশ একবার চমকে উঠল, কিন্তু সে কি শুধুই বিপিনদার ভবিষ্যৎ ভেবে? অবশ্য ওর কথাটা তাই বোঝালো। বলো কি বিপিনদা, সেই অবস্থা এখনই আবার? তুই আর হাসাস নি সুরো, ভূতের আবার চোরের ভয়। নেহাত নাকি সহ্যগত হয়ে পড়ে বউ ছেলের কবলে পড়ে গিয়েছিলাম তাই। না না বিপিনদা, এটা ঠিক নয়, সৌরেশ আন্তরিকতার সঙ্গে বলে, একটু সাবধান হওয়া উচিত। এই সেরেছে। বিপিনদা হতাশার ভঙ্গি করে বলেন, তুইও এলি উচিত উপদেশ দিতে? থাম বাবা থাম, ঘরে বাইরে কণ্টক সহ্যে আর সহ্য হয় না। পয়সা খরচ করতে না চাস তো সোজাসুজি মুখের ওপর ঝাড়া জবাব দিয়ে দে, ঘুরিয়ে পেঁচিয়ে কাটিস নে। আচ্ছা ওঠো তো গাড়িতে। গাড়িতে উঠে সৌরেশ বলে, তুমি বুঝছো না বিপিনদা, তোমার যা চেহারা দেখছি, এরপর অত্যাচার করলে মারা পড়বে। কি বললি, মারা পড়ব? বিপিনদা খ্যাক খ্যাক করে হেসে ওঠেন। মারা পড়ব সেই ভয় দেখাতে এসেছিস? সেই ভয়ে আমি ঘরে গিয়ে তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে টিকে থাকবো? বলি বেঁচে কবে রইলাম যে মারা পড়ব? আজীবন তো মরেই আছি। সদুপদেশ দিতে এলে চটাচটি হয়ে যাবে শুরু। সাদা বাংলায় বলে দে, পয়সা খরচ করতে কুণ্ঠিত হচ্ছিস কি না? সৌরেশ হতাশ সুরে বলে, চিরকাল তুমি একই রকম রয়ে গেলে বিপিনদা। পয়সা খরচ করতে কুণ্ঠিত হচ্ছি না, ভেবো না তোমাকে আত্মহত্যার সহায়তা করতে কুণ্ঠিত হচ্ছি। ভেবেছি বাবা ভেবেছি। বিপিনদা সিগারেটটা শেষ টান দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, তোর সদিচ্ছার ওপর আমার অবিশ্বাস নেই। জানি তুই তোর ওই অর্থপিশাচ বৌদিটার মতো নয়, শুধু টাকার জন্যে বারণ করিস না। কিন্তু কি করব বল সুরো, পারি না। এই 6-7টা মাস কি জম যন্ত্রণা গেছে। হাসপাতালের নার্সগুলোর পায়ে পর্যন্ত ধরেছি, হাউ হাউ করে কেঁদেছি, খাটের রেলিংয়ে মাথা ঠুকেছি। সৌরেশ বাধা দিয়ে বিচলিত সুরে বলে, আচ্ছা বিপিনদা, সত্যিই কি এরকম হয় নাকি সব মন গড়া? মন গড়া? বিপিনদা সৌরেশের স্টিয়ারিং ধরা নিটোল হাতটার ওপর নিজের কাঁকড়ার দাঁড়ার মতো হাতখানার একটা চাপড় মেরে বলে ওঠেন, মন গড়া মানে কি? মানে সত্যিই কি কোনো যন্ত্রণা হয় না? মনে মনে ভেবে ঠিক করো। যেহেতু আমি নেশাখোর এবং যেহেতু নেশার বস্তুটা পাচ্ছি না, সেহেতু আমার জম যন্ত্রণা হওয়া উচিত। অতএব কাঁদবো, লাফাবো, চেঁচাবো। বিপিনদার হাত সরিয়ে নিয়ে হতাশ আক্ষেপের সঙ্গে ব্যঙ্গের মিশেল দিয়ে উদাস উদাসভাবে বলেন, তা বলবি বই কি, কথাতেই তো আছে, চিরসখী জন ভ্রমে কি কখন ব্যথিত,
বেদন বুঝিতে পারে হাতে পয়সা আছে, জোয়ান বয়স আছে, ইচ্ছে মতন পান করবার উপায় আছে। দূর, ও পান টান করি না, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস? বিপিনদা শিথিল ভঙ্গি ছেড়ে ফের টান টান হয়ে বসে বলেন, ছেড়ে দিয়েছিস মানে? সৌরি হেসে ওঠে, মানে আর কি, খাই না। বিপিনদাও হেসে ওঠেন, কদিন? 2 দিন না 3 দিন? প্রথম বয়সে ওই রকম আমিও ছাড়া ঢের ছেড়েছি। যখন বউ পয়সার খোঁটা দিয়েছে, নিজের ছেঁড়া শাড়ি আর ছেলে মেয়েগুলো ছেঁড়া ছেঁড়া জামাগুলো এনে আমার নাকের সামনে মেলে ধরেছে, ভেবেছি ধুত্তর চাই আর খাবো না। কিন্তু প্রতিজ্ঞা থাকে না। ও যে কি জিনিস! বিপিনদা একটু উচ্চাঙ্গের হাসি হাসেন। দূর, তুমিও যেমন, ওর আগাগোড়াই খারাপ। কিন্তু কই বিপিনদা, আমি তো মাঝে মাঝে খেয়ে এসেছি, কই আমার তো কিছু যন্ত্রণা হয় না। যন্ত্রণা হয় না? বিপিনদা সন্দিগ্ধ স্বরে বলেন, কতদিন খাসনি? তুমিই জানো, তোমার সঙ্গ ছাড়া। একটু হেসে চুপ করে সৌরিশ। আমার সঙ্গে ছাড়া আর খাস না তুই? বিপিনদা সহসা গম্ভীরভাবে বলেন, গাড়িটা বাঁধ সুরো, নেমে পড়ি। কেন? অবাক হয় সৌরিশ। না দাদা হয়ে তোর সর্বনাশ করব না। বুঝেছি, তুই আমার ওপর দয়া করে খাস। কি যে বলো বিপিনদা! সৌরিশ হেসে ওঠে। ওসব কিছুই নয়, ইচ্ছে হয় না, ছেড়ে দিয়েছি। চলো চলো, কিন্তু কথা দাও বেশি খাবে না। সত্যি, বেজায় বৃষ্টি অবস্থা হয়ে গেছে তোমার। টেবিলের ধারে বসে গ্লাসের আদেশ দিয়ে বিপিনদা কেমন করুণ মুখে বলেন, তুই তাহলে সত্যিই খাবি না সুরো? সৌরিশ আবার হেসে ওঠে, কি মুশকিল, তাতে তোমার এত খেদ কেন? খেদ নয় রে সুরো, খেদ নয়, লজ্জা। কি হাসছিস? ভাবছিস বোধ হয় তোর বিপিনদারও আবার লজ্জা হয়? হয় রে, মাতালের শরীরেও এক আধ জায়গায় লুকানো থাকে ওই জিনিসটা। না, আজ যা হলো, আর তোকে উত্ত্যক্ত করতে আসবো না। সৌরিশ কি বিচলিত হচ্ছে? হয়তো হচ্ছে, তবু সামলে নেয় নিজেকে। চোখ সরিয়ে নেয় বিপিনদার কঠোরগত চোখ দুটোর দিক থেকে, সরিয়ে নিয়ে বলে, কি যে বলো বিপিনদা, আমারই কি প্রতিজ্ঞা চিরদিন থাকবে? হয়তো তোর হবে। বিপিনদা নিশ্চিত সুরে বলেন, তোকে তো জানি। গ্লাসের পর গ্লাস চালিয়ে যান বিপিনদা, কোনো বাধা নিষেধ মানেন না। তারপর হঠাৎ বলেন, তেজ করে আর কি করবো রে সুরো, জগতে তুই যা একটু ভালোবাসিস, আনিস মাঝে মাঝে। কিন্তু তোমার শরীরটা ভালো করা চাই। আর শরীর কথা জড়িয়ে আসে বিপিনদার, আর হঠাৎ যেন অতি সাধারণ অতি তুচ্ছ একটা কথা মনে পড়ে গেছে। এইভাবে জড়িয়ে জড়িয়ে বলে ওঠেন, ভালো কথা, তোর সেই ভাব করে বিয়ে করা বউটা নাকি তোকে ছেড়ে পালিয়ে গেছে। বলছিল ওরা কাগজে নাকি বেরিয়েছে, হতেই হবে। ওসব বউটো সব বাজে, বুঝলি শুরু, সব বাজে। এই হচ্ছে জগতের সার। কথা আরও জড়িয়ে যায়। সৌরিশকে আর উত্তর দেবার প্রয়োজন হয় না। সেদিন সন্ধ্যায় ঘরে ফিরে বিছানার উপর একটা প্যাকেট দেখে অবাক হয়ে গেল সৌরিশ। এটা আবার কি? এটা কোথা থেকে এলো? হাত দেবে কি দেবে না, বাঁধন খুলবে কি খুলবে না। চাকরটা টিকেই আছে, ধরতে হবে, কারণ তাকে যখন ডাক দিতে দেখা গেছে, অথবা কোনো নতুন আমদানি। সৌরিশ ডেকে বলল, এটা কি রে? কি জানি বাবু, একটা লোক দিয়ে গেল। লোক মানে কীরকম লোক? ইয়ে মতন আর কি, চাকর কেলাস। ক্লাস চিনতে শিখে ফেলেছিস দেখছি। তুই চিনিস না তাকে? জন্মে দেখিনি। কি বলে দিল জিনিসটা? বলল ঘরে রেখে দিতে, বাবু দেখলে বুঝতে পারবেন। বলল, আর তুই তাই মেনে নিলি? ধর যদি বোমাই হলো। বোমা? হেসে ফেলল চাকরটা। বোমা কি আর নরম নরম হয় বাবু? কাপড় জামা কিছু হতে পারে। গণৎকার বলে প্যাকেটটা হাতে তুলে নেয় সৌরিশ। কাপড় গোছেরই কিছু হবে মনে হচ্ছে। টেনে ছিঁড়ল কাগজের আবরণটা, আর ছিঁড়ে স্তব্ধ হয়ে গেল। কালো সুতোর বর্ডার টানা উজ্জ্বল গেরুয়া রঙের কয়েকখানি পর্দা বিদ্যুৎ লোকে কিছুটা জোর দেখাচ্ছে, কিন্তু নিশ্চিত জানা সকালের আলোয় হালকা হয়ে উঠবে। আর সেই রোদে হালকা পর্দার রঙে ঘরের মধ্যেটা সোনা রং হয়ে উঠবে। বাবু অমন বসে পড়লেন যে? চাকরটা ভয়ে ভয়ে প্রশ্ন করল। স্পষ্ট তো দেখা যাচ্ছে ছিট কাপড় মতো কি যেন একটা, বোমা টোমা কিছুই নেই। তবু বাবুর মুখখানা অমন আগুনে ঝলসানো মতো দেখাচ্ছে কেন রে বাবা? সৌরিশ ওকে হাত নেড়ে ঘর থেকে চলে যেতে বলল।
পর্দাগুলো বিছানায় ছড়িয়ে রেখে তাকিয়ে দেখল জানলা দরজাগুলোর দিকে। কালো কালো নেতার মতো যেগুলো ঝুলে রয়েছে ওদের গায়ে, ওগুলো একদিন ঠিক এই রকমই ছিল না? কি বৃষ্টি হয়ে উঠেছে এখন ওরা, কি জঘন্য! কোনো দিন কি সৌরিশ ওদের দিকে একবারের জন্যেও তাকায়নি? হ্যাঁ, তাকিয়েছিল, কিন্তু সে অন্য কথা। কিন্তু আরও কেউ তবে এখনও তাকায়। আচ্ছা, এই দেওয়াটা কি মমতা না ব্যঙ্গ? মমতা? সৌরিশ কি পাগল? ব্যঙ্গ, ব্যঙ্গ, সম্পূর্ণ ব্যঙ্গ। হাতের কাছে টেলিফোন রিসিভারটা, ওটা তুলে নিয়ে আর টেবিলে বসানো গোল ওই চাকাটার গায়ে পর পর যে সংখ্যাগুলো বসানো রয়েছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিশেষ একটা সংখ্যায় সাজিয়ে ফেলে এখনই প্রশ্ন করা যায়, কি এটা তোমার? বলো কি? উপহাস? কিন্তু উপহাসেরও তো কোথাও কোনোখানে সীমা থাকে। মমতা বলে ভাবতে পারলে কি অদ্ভুত সুন্দরী হয়ে উঠত পৃথিবীটা। প্রতিদিনের মতো আলো নিভিয়ে অন্ধকার ঘরে পড়ে থাকলেও সেই অন্ধকারটাই এক অলৌকিক অনুভূতিতে সোনারঙা হয়ে উঠত। কিন্তু এত দুঃসাহসিক ভাবনা ভাবতে পারা কি সহজ? গ্রহ নক্ষত্ররা কোথায় বসে থাকে? কোন অলক্ষ্য জগতে? সেই সুদূর অলক্ষ্য জগৎ হতে মানুষের ভাগ্য জালে সূত্রটা নিয়ে কেমন করে তারা জটপাকানো খেলা খেলে। আকাশ, অন্তরিক্ষ, গ্রহণ ক্ষেত্রের জগৎ সব কিছুই আজ মানুষের নখদর্পণে এসে গেছে। তারা কে, কখন, কোন পথে চলছে আর কোথায় কোথায় দৃষ্টি ফেলছে, এই রহস্য নির্ভুল অঙ্কে মানুষের কাছে জলের মতো স্পষ্ট। শুধু এই তথ্যটাই আজও রহস্যাবৃত রয়ে গেছে। মানুষের ভাগ্য জালের নিয়ন্ত্রণ রজ্জুটা তাদের হাতে দিল কে? কে দিল মুষ্টিমেয় কয়েকটি শক্তির হাতে অনাদিকালের পৃথিবীর লক্ষ কোটি মানুষের জীবন আর ভাগ্যের ওপর আধিপত্যের অধিকার? একদা বোকা মানুষেরা যা হয় কিছু বানিয়ে বানিয়ে যেমন হোক একটা দিশে আবিষ্কার করে রেখেছিল, আজকের বুদ্ধিমানের পৃথিবীতে সেই আবিষ্কার ভুয়ো হয়ে গেছে। সেটা ভুয়ো হয়ে গেছে, কিন্তু নতুন কোনো উদ্ঘাটন নেই। অথচ গ্রহ নক্ষত্ররা কোনো অতীতে কে জানে কার কাছে পাওয়া সেই জীর্ণ দলিলের বলে আজও অপ্রতিহত বিক্রমে চালিয়ে যাচ্ছে প্রজাশাসন। নইলে সৌরেশ আর সুচেতা কার খেয়ালের খেলায় হঠাৎ আবার একদিন মুখোমুখি হয়ে গেল? ওরা নিজেরা কি জীবনে কোনোদিন ভেবেছিল ওরা দুজনে একই সময়ে একই জায়গায় বেড়াতে যাবে? তবুও গেল। ওরা দুজনের জন্মলগ্নে অবস্থিত গ্রহ নক্ষত্ররা একটু কৌতুকের খেলা খেলতে বসল হয়তো। অথচ বিশেষ কোনো উৎসব উপলক্ষের দিন নয় যে এই যোগাযোগের একটা কারণ আবিষ্কার করা চলে। নেহাত সাদামাঠা একটা বিকেল, সুচেতা এসেছে ভাইপো ভাইজিদের নিয়ে বেড়াতে ব্যারাকপুরে গান্ধীঘাটে, যেমন প্রায়ই আসে এখানে। কিন্তু সৌরিশ কেন এলো? সৌরেশ নিজেই কি জানে কেন এলো? কই, আগে সুচেতার সঙ্গে তো কখনো কোনো দিন এখানে আসেনি। তাহলেও বা হৃদয়গত প্রেরণার একটা কারণ খুঁজে পাওয়া যেত। শেষ পর্যন্ত গ্রহ নক্ষত্রের খেলা ছাড়া আর কি বলবার আছে? কিন্তু সৌরেশের ব্যবহারের বিষয়ই বা বলবার আর কি রইল? অদ্ভুত ওর সাহস। হলেই বা পুরুষ মানুষ, সাহসের একটা সীমা থাকবে তো। তা সৌরিশের বোধ হয় সীমা জ্ঞানের বালাই বলে কিছু নেই। আর কেউ কি পারত সৌরিশের অবস্থায় সৌরিশের মতো এমন সহজ স্বচ্ছন্দে সুচেতার সঙ্গে কথা কয়ে বসতে? পারত সহসা একেবারে পাশে বসে পড়ে বলতে, দেখো তবুও তুমি বিধাতাকে মানো না। গঙ্গার দিকে মুখ করে ঘাটে সিঁড়িতে বসেছিল সুচেতা। হঠাৎ বিদ্যুৎ লাগার মতো ছিটকে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েই হঠাৎ যেন বোবা হয়ে গেল। আর সুচেতার ওই বোবা হয়ে যাওয়ার অবসরে সৌরেশ প্রায় হেসে পরিষ্কার গলায় বলে, জানলার পর্দাগুলো কিন্তু আমি নিজে হাতে লাগাবো না। এ কি নির্লজ্জ নিষ্ঠুরতা! এই কথাটুকু বলবার জন্য এমন কাছাকাছি এসে বসেছিল, কিন্তু কোনো কথাই বা আশা করেছিল সুচেতা?
তবু সুচেতার গলা দিয়ে স্বর ফুটল না। শুধু একবার অসহায়ের মতো চারিদিকে তাকালো। খানিকটা উঁচুতে খোলা চাতালে ছেলেমেয়েরা হুটোপুটি করছে। দূরে রাস্তার ওপর গাড়ি নিয়ে মেহবুব দাঁড়িয়ে আছে। সেই রাস্তা দিয়ে দূরে দূরে দু একটা লোক চলছে। আর কেউ কোথাও নেই। আছে গঙ্গায় দু একটা নৌকা আছে, আর আছে আকাশে ভেসে বেড়ানো হালকা মেঘের দল, আর গোধূলির সোনা। হয়তো সৌরিশ কিছু না বললেও সুচেতাও কিছু বলতো না, শুধু দাঁড়িয়ে থেকে থেকে একসময় চলে যেত। হয়তো সৌরিশ অন্য কোনো কথা বললে ভালো মতো একটা উত্তর দিত, কিন্তু এই শ্রীহীন কথার ওর মুখে উত্তর যা জোগালো সেটা রূঢ় ও কঠিন। এত স্পষ্ট কথার উত্তরে জিনিসটা সম্বন্ধে অজ্ঞতার ভান দেখানো যায় না অস্বীকার করা। তাই সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে বসল সুচেতা। বেশ তো, সেটুকু জানাবার জন্য এত শ্রম স্বীকার করবার দরকার ছিল না। পাড়ার ডাস্টবিনগুলো যদি উঠে গিয়ে না থাকে, ফুটপাতের ধারগুলো অবশ্যই আছে, আর জঞ্জাল ফেলার গাড়িও নিশ্চয়ই এখনও আসে পাড়ায়। আশ্চর্য! সৌরিশ হাসল, হেসে বলল, তোমার মেজাজটা কিন্তু অবিকল এক আছে। অবশ্য সেটাই আসার কথা। মেজাজই তো আসল মানুষ। মেজাজের মৃত্যু মানে মানুষটারই মৃত্যু। কিন্তু তুমি বোধহয় একটু ভুল বুঝেছ। না টাঙাবার কারণ অবহেলা নয়, অন্য কিছু। শুনে সুখী হলাম। আমিও তাই। কিন্তু তুমি বলো, পর্দায় আমার দরকারটা কি? সুচেতা ঝেঁজে উঠে বলে, দরকার যদি নেই তো কতগুলো ছেঁড়া নেতা ঝুলিয়ে রাখবারই বা কী দরকার? দেখতে পেয়েছিলে বুঝতেই পারছি। এটাও আশ্চর্য। বোধহয় অসতর্কে কোনো সময় ওই পথ দিয়ে গিয়েছ, তাই না? কিন্তু এমনও তো হতে পারে ওগুলো রেখে দেবার অন্য কোনো কারণ ছিল, আজও আছে। বাজে কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে অনুরোধ করেছে কে? হেসে ওঠে সৌরিশ। তোমার করুণার দান সযত্নে আলমারিতে তুলে রাখব, কিন্তু ওই পুরনোগুলো ঝুলুক। সুচেতা তীক্ষ্ণ স্বরে বলে, যারা অক্ষম তারাই পুরনোকে আঁকড়ে ধরে রেখে ভাব প্রবণতার বড়াই করে। সৌরিশ মৃদু হেসে বলে, তোমার মেজাজটা ঠিক আছে, কিন্তু স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেছে। কোনো কিছুতেই বড়াই করা যে আমার স্বভাব নয়, সে কথা তুমি যেমন জানো এমন আর কেউ জানে না। আমি কোনো কিছুই জানতে চাই না, সরো যেতে হবে। অবশ্য সরো বলাটা অর্থহীন। সংকীর্ণ একটা পথের মুখে পথ আগলে নেই সৌরিশ। কিন্তু সে কথা বলল না সৌরিশ। বলল না যে তোমার পথ থেকে তো আমি নিজেকে সরিয়েই নিয়েছি সুচেতা। বরং বলল, যদি না সরি? সিন ক্রিয়েট করো না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছি, ওখানে মেহবুব দেখতে পাচ্ছে। পেলেই বা? সৌরিশ হেসে ওঠে। ভয় করছে নাকি তোমার? ভয় মানে? ভারী তীক্ষ্ণ শোনালো সুচেতার কণ্ঠস্বর। ভয় মানে ভয়? বেশ তো, সাহস আছে তার প্রমাণ দাও না। নিজে হাতে পর্দাগুলো লাগিয়ে দেবে, চলো না। পাগলামির একটা সীমা আছে। পাগলামি? ও আচ্ছা, তবে থাক, যেগুলো আছে সেগুলোই থাক। হঠাৎ হর্ন দিয়ে উঠল মেহবুব। কেন কে জানে, এই হর্নে ছেলেদের হুটোপাটির প্রবল আলোড়নের ওপর যেন একটা ঢিল পড়ল। সুচেতা চাপা তীক্ষ্ণ স্বরে তাড়াতাড়ি বলল, ওগুলো কি কোনো দিন একেবারে ধ্বংস হবে না? সব জিনিসেরই তো একটা শেষ আছে। হয়তো আছে, সৌরিশ বলে। শেষ নেই, শুধু আশার আর প্রতীক্ষার। সেটা তো রইল আমার নিজের একতারে। সেইটাতে তো আর, হেসে ওঠে সৌরিশ, আইনের জেরে কেড়ে নিতে পারবে না। আবারও হর্ন পড়ছে ঘন ঘন। কে জানে, নিছক সময় সংকেতই এটা। আমি মেহবুবের ইচ্ছাকৃত কারসাজি। ও কি কত দূর থেকে দিদিমণিকে একটা অচেনা লোকের সঙ্গে কথা কইতে দেখেছে। তাই এই সাবধানতা। ও নতুন লোক, ওর ভয় বেশি। এখন তোমার আশা আর প্রতীক্ষা। চাপা গর্জন করে ওঠে সুচেতা। তুমি রক্তমাংসের মানুষ না ইট পাথর? রক্তমাংসের মানুষ সুচেতা। হঠাৎ সুচেতার কাঁধে একটা হাত রেখে সৌরিশ প্রায় ওর স্বভাব বহির্ভূত আবেগের স্বরে বলে ওঠে, পুরোপুরি রক্ত মাংসের মানুষ। তাই তো ইচ্ছে তোমাকে আর ছেড়ে না দিতে। ইচ্ছে করছে তোমাকে গায়ের জোরে তুলে নিয়ে সামনের ওই নৌকোগুলোর একখানায় চেপে সমস্ত চেনা জগৎ থেকে পালিয়ে যাই। সুচেতা কি কিছু উত্তর দিত, নাকি দিতে পারত না? কে জানে কি হতো। কিন্তু মেহবুবের সিংহাধ্বনি তখন সপ্তমে উঠেছে, আর ছেলে মেয়ে কটা
খেলা ছেড়ে সুচেতার দিকে না তাকিয়ে ছোট পিসি চলিয়ে বলে চিৎকার তুলে গাড়ি লক্ষ্য করে দৌড় দিয়েছে। সুচেতা একবার অসহায়ের মতো তাকিয়ে বলে, আমি যাই। সৌরেশ একটু সরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, বাধা দেবার উপায় কি? মনের ইচ্ছে কাজে পরিণত করতে চাইলে তো আরও একবার কাঠগড়া। সুচেতা একটিবার দু চোখ তুলে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় গাড়ির দিকে। ছেলে মেয়ে কটা তখন ঠেসে গুজিয়ে গুছিয়ে বসে ছোট পিসির জন্য জায়গা রাখছে। শুধু একজন ফিসফিস করে অপর একজনকে বলল, ওই লোকটা ঠিক ছোট পিসিমশাইয়ের মতো দেখতে। অপরজন আরও ফিসফিসিয়ে বলল, দূর বোকা, ছোট পিসেই তো। ছোট পিসি কথা বলছিল বলে তাকাইনি আমি। বাড়িতে যেন বলিস না কাউকে। কথা বলতে নেই না রে, কী জানি, বড় পিসি তো বলছিল সম্পর্ক চুকে গেছে। চুকে যাওয়া মানে কী রে বাবা? কি বোকা রে তুই, মানে জানিস না? মানে হচ্ছে কথা বলতে নেই, ও বাড়ি যেতে নেই। সুচেতাকে দেখে আলোচনা থেমে যায়, কিন্তু আর একটা জায়গায় আলোচনা উদ্দাম হয়ে উঠেছে। সে জায়গা বাইরে কোথাও নয়, স্থির স্তব্ধ চেহারার একটি মানুষের মনের মধ্যে সুমতি কুমতির দ্বন্দ্বের মতো সেই আলোচনা। এক পক্ষ অবিরত নিজেকে সমর্থন করবার চেষ্টা করছে, আর অপর পক্ষ তাকে ধিক্কার দিয়ে চলেছে। সুচেতা কোনো কিছুতেই পারল না নির্লিপ্তের ভঙ্গিতে উদাসীন হয়ে থাকতে। কেন পারল না সাধারণ পরিচিত লোকের সঙ্গে সৌজন্য দেখানোর মতো সহজ কথা কইতে? কেন পারল না ওই তার নিতান্ত নির্বুদ্ধিতার সাক্ষী সেই পর্দাগুলোর কথা অস্বীকার করতে? যতবার দুজনের মধ্যাকার কথাগুলো মনে মনে উচ্চারণ করতে লাগল, ততবার নিজের গালে নিজের একটা চড় বসিয়ে দিতে ইচ্ছে করল। ব্যাপারটা যে ঘটে গেল বড্ড আকস্মিক, বড্ড অপ্রত্যাশিত। অনেক উদ্দাম ঝড়ের বেগ বহন করে অবশেষে স্থির করল সুচেতা, আরও একবার অন্তত দেখা করা দরকার, নইলে মান থাকছে না। সেই দেখা করার মধ্যেই সে তার হিত গৌরব পুনরুদ্ধার করে নেবে। সৌরেশকে দেখিয়ে দেবে কেমন নিরুত্তাপ ভদ্র ব্যবহারের মাধ্যমে সম্পর্ক মুছে ফেলা স্বাক্ষর বহন করা যায়। কিন্তু দেখা করাটা কি করে সম্ভব? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছাড়পত্রে দ্বিতীয় পর্ব। খুব শীঘ্রই আবার নিয়ে আসছি এর পরের পর্ব। আশা করছি আশাপূর্ণা দেবীর এই গল্পটি ভালো লেগেছে। যদি আমার পাঠ করার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার আদর্শ ঠিকানা বেঙ্গলি স্টোরি হাব। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের কাছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।